আর সিয়ার আছেন সিয়ার? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট আগের ক্লাসের অ্যাসাইনমেন্ট আমার দেওয়া হয় নাই। এটা রেডি হয়েছে, আমি কিছুক্ষণ এই ক্লাসের শেষে পরেই দিয়ে দিচ্ছি আর কি। আগের লাস্ট হলো চ্যাপ্টার 6 রিলেটেড যে অ্যাসাইনমেন্টটা, হ্যাঁ, এটা আজকে দিয়ে দিব। আর আপনাদের আজকে টপিক ছিল, স্লাইড তো পাইছেন না আগের ক্লাসের? আগের ক্লাসের স্লাইড পাইছেন না? জি স্যার। ওকে, আপনাদের পড়াশোনার কি অবস্থা বলেন? পড়াশোনার কি খবর? পড়াশোনা হয়? বলেন মাহবুব, বলেন মাহবুব হায়দার, কয়টা পরীক্ষা দিবেন? মাহবুব হায়দার নাই? নাফিজা খাতুন বলেন তো। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আহ, জি। 7টাই দেওয়ার ইচ্ছা আছে, এখন আল্লাহ ভরসা, দেখি পড়াশোনা করতেছি কতটা আগাইতে পারি। শেষ হয়েছে যতটুকু পড়াশোনা হয়েছে, মানে ক্লাস হয়েছে এতটুকু শেষ হয়েছে? আহ, জি স্যার, মোটামুটি শেষ হয়েছে। স্যার, এই ওকে। ম্যাথ গ্রুপটা নিয়েই বেশি টেনশন লাগে, যে সবাই তো ভয় দেয় যে ম্যাথ, ওই আপনার এমআই আর অ্যাকাউন্টিংটাতেই নাকি বেশি প্যারা হয়। ওকে, অ্যাকাউন্টিং প্র্যাকটিস করেন না, ওয়ার্ক এক্সাম্পল ইন্টারেক্টিভ গুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে আপনার। পড়াশোনা করলে হয়ে যাবে, ইনশাআল্লাহ। হওয়ার না হওয়ার কিছু নাই এখানে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি। এটা ইয়েস এখানে স্যার। আমাদের আলোচনা ছিল। আজকে টপিকসটা দেখেন, এটা অলরেডি আমি আগের ক্লাসে কিছুটা বলছিলাম। ইরিকভারেবল ডেটস এন্ড অ্যালাউন্স ফর রিসিভেবল, মানে আপনারা আগে যেটা বলতেন ব্যাড ডেট আর কি, ব্যাড ডেটকে এখানে বলতেছে ইরিকভারেবল ডেট, হ্যাঁ। দেন অ্যালাউন্স ফর রিসিভেবল, অ্যালাউন্স ফর রিসিভেবল বলতে যেটা হলো অ্যাকচুয়ালি প্রভিশনের ইস্যু। আমরা জানি যে যখন ডেটটা হলো এটা সার্টেন আর কি, রিসিভেবলের টাকাটা আপনি হলো পাবেন না, যেটা সার্টেন, সে তখন ডাকতেছে হলো ব্যাড ডেট বা ইরিকভারেবল ডেট। আর যেখানে আপনার সার্টেন না, আপনার বেসড অন জাজমেন্ট বা আপনার প্রিভিয়াস যে রেকর্ড, ওই রেকর্ড অনুসারে আপনার জাজমেন্ট অ্যাপ্লাই করে একটা প্রপোর্শনেট অ্যালাউন্স রাখতে হয়, যাতে আমরা জানি যে অ্যাকাউন্টিং একটা প্রিন্সিপাল আছে প্রুডেন্স কনসেপ্ট, যেটা আর কি সেখানে কি বলা আছে যে ফিউচার যে সম্ভাব্য লস, সেটাকে আপনি আর্লি রিকগনাইজ করা, আগে রিকগনাইজ করা। আর প্রফিটটাকে কিন্তু, রেভিনিউটাকে আগে রিকগনাইজ করা যায় না। রেভিনিউটা কখন রিকগনাইজ করতে হয়? যখন এটা ভার্চুয়ালি সার্টেন হয়, তখনই শুধুমাত্র রেভিনিউ রিকগনাইজ করা যায়। আর যেটা এক্সপেন্স, সেটাকে বলতেছে হলো আপনি আগে রিকগনাইজ করতে বলতেছে আপনাকে, ঠিক আছে। দেন আসেন ইরিকভারেবল ডেপ্টের পরে, এটা একটা বেশি বড় চ্যাপ্টার না অবশ্য, এগুলো আমি বলছি কি কি আসতে পারে এখানে, এটা আগের ক্লাসে বলা হয়েছে। আচ্ছা, এখানে দেখেন যেটা আমি অলরেডি বলে ফেলছি, ইরিকভারেবল ডেটস আর অ্যামাউন্টস আনলাইকলি টু বি পেড ডিউ টু ব্যাংক করাপ্টেসির কারণে হইতে পারে। আপনার কাস্টমার এডিসি ধরেন, তার অবস্থা খারাপ, ব্যাংক করাপ্ট হয়ে গেছে, সে সে আর টাকা দিতে পারবে না, হ্যাঁ, এটা আপনি জানেন। ডিসপিউটস আছে, তার টাকা পয়সার যেটা আছে, আপনি মনে করতেছেন যে 1 কোটি টাকা পাও না, সে বলতেছে না ভাই আপনি 80 লাখ টাকা পাবেন আমার কাছ থেকে, কোনো ডিসপিউট আছে। ডিসঅনেস্টি হলো সে ইচ্ছা করে আপনাকে টাকা দিবে না। তাহলে এই ধরনের কেসে আপনি কি রাইট আপ করতে হবে। রাইট আপের জন্য এটা নর্মালি আপনি অ্যাকাউন্টিং এ পর্যন্ত শেষ, বাট কোম্পানিতে হলো কোম্পানির বিভিন্ন প্রসিডিউর আছে, স্টেপ বাই স্টেপ সেই স্টেপ নেয়। ধরেন আমি যদি আপনার কাস্টমার হই, আমি আপনার থেকে প্রোডাক্ট কিনে নিচ্ছি, তাহলে আমি যদি আপনার কাস্টমার হই, আপনি কি করবেন? নর্মালি চিন্তা করেন যে আমি জুলাই মাসে আপনার কাছ থেকে 1 কোটি টাকা প্রোডাক্ট কিনে নিচ্ছি, তাহলে আমার এখানে ক্রেডিট টার্ম ছিল আপনার 45 ডেজ এর মধ্যে আমি আপনাকে পে করব। তাহলে আপনি নর্মালি কি করবেন বিজনেস প্র্যাকটিসে? তাহলে একজন বলেন তো, বিজনেস প্র্যাকটিসে আপনি নর্মালি কি করবেন? কি করি আমরা নর্মালি, কি করবেন একজন বলেন তো? স্যার, অ্যাকাউন্ট রিসিভেবল কি ডেবিট করে সেলস ক্রেডিট না না করে না না রাখি? না, অ্যাকাউন্টিং টার্ম আমি বলি নাই, নর্মাল বিজনেস প্র্যাকটিসে ধরেন আমি আপনার কাস্টমার, 1 কোটি টাকার প্রোডাক্ট কিনে নিলাম, 45 ডেজ এর ক্রেডিট টার্ম, আমি 45 ডেজ এর পে করলাম না, তাহলে এটা প্রসেস কি চলে? প্রসেস হলো আপনি তো আমাকে প্রথমে কি করবেন, ফোন দিবেন, ভাই আপনি আমার টাকা দেন। 45 ডেজ চলে যাচ্ছে, রিমাইন্ডার দিবেন, এর আগে মেল দিবেন যে টাকা দেন, আমার টাকা তো পরিশোধ করতেছেন না। ফলে আপনি যখন এরকম টাইম টু টাইম কমিউনিকেশন করে যাবেন, পরবর্তীতে কি হয়? এটা প্র্যাকটিক্যাল কেস, এটা যদি আপনার অ্যাকাউন্টিং এর টার্মে এটা লিগাল কেস আর কি, প্র্যাকটিক্যালি আপনার
কোম্পানিতে যখন যান হয়তো কাজে লাগবে, ট্যাক্সের ইস্যু আছে আর কি, ব্যাড ডেট রিকগনাইজের সময় এই প্রসেস গুলো দেখতে হয় ট্যাক্সের পারপাসে। তো আপনি টাইম টু টাইম নোটিফাই করবেন, মেইলে বলেন, ফোনে বলেন। দেন কি করে, রেজিস্টার ডাকযোগে চিঠি পাঠায়, উকিল নোটিশ বলে আর কি, যেগুলা ফোকস আর কি, রেজিস্টার ডাকযোগে চিঠি পাঠায়। দেন যদি টাকা না দেয়, পরবর্তীতে আপনি কি চান, লিগাল স্টেপে যান। লিগাল স্টেপে যায় যদি মনে করে যে না, আমি আপনার ধরেন ফিউচারে আপনি আমার সাথে বিজনেস করবেন না, তার মানে কি আপনি চিন্তা করবেন যে লিগাল প্রসিডিউরে যাবেন, আপনি মামলা মোকদ্দমায় মোকদ্দমায় যাবেন। দেন চিন্তা করতেছেন মামলা মোকদ্দমা দিয়ে আমার কাছ থেকে টাকা আদায় করা সম্ভব হচ্ছে না, 5 বছর, 6 বছর, 7 বছর, 8-10 বছরের কয় বছর আপনি এটা পিছনে ঘুরবেন। তো পরবর্তীতে একটা সময় কোম্পানি যদি চিন্তা করে যে না, এই টাকা পাওয়া যাবে না, সে বোর্ড ব্যাড ডেট করে, ব্যাড ডেট করার জন্য কোম্পানির বোর্ড রেজুলেশন এগুলো আসতে হয়, যেটা কোম্পানির পলিসি অনুসারে আসে আর কি, যে 50,000 টাকা হলে আমি কোন জায়গায় নিব, আর 5 লাখ হলে কত নিব, আর 50 লাখ হলে কোন পর্যায়ে নিব। ধরেন 50,000 টাকা ব্যাড ডেট তার বোর্ডে উঠবে না, নিশ্চয়ই যখন আমার 1 কোটি টাকা আপনি আমার কাছ থেকে ব্যাড ডেট হওয়ার সম্ভাবনা আছে, তখন এটা বোর্ডে কোম্পানির ডাইরেক্টররা ডিসিশন নিয়ে বোর্ড রেজুলেশনের মাধ্যমে ব্যাড ডেট করে একটা রেজুলেশন লিখে নেয়। তো এটা নর্মাল হলো প্রসিডিউর, আমি বললাম আর কি, এটা অন্য ক্ষেত্রে লাগবে, আপনার ট্যাক্সের ক্ষেত্রে লাগবে, এখানে লাগবে না। স্যার আমি এখানে জানতে ছিল জার্নাল। তাহলে জার্নাল জানতেছি কি কারণে, প্র্যাকটিক্যালি আমাদের বিজনেসে যেটা হয় ব্যাড ডেট, যেটা ওয়ান টাইম, যে আমি আপনার আপনি আমার সাথে বিজনেস করবেন না, সেখানে মামলা মোকদ্দমায় যায়। কিন্তু কেসটা যদি হয় এমন যে 1 কোটি টাকার আপনি প্রোডাক্ট আমি কিনে নিলাম আপনার কাছ থেকে, এখন আজকের ডেটে, আজকের ডেটে 31 জুলাই আপনি জার্নালটা কি দিবেন বলেন তো? আমার কাছে 1 কোটি টাকার প্রোডাক্ট সেল করলেন বাকিতে, তাহলে জার্নালটা কি দিবেন? একজন বলেন, যে কোনো একজন বলেন, জার্নাল কি দিবেন? স্যার অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর হ্যাঁ, সেলস ক্রেডিট। সেলস ক্রেডিট, রাইট, রাইট। তো এখন এটার মধ্যে দেখলো যে আমি 80 লাখ টাকা পরিশোধ করবো, 31 ডিসেম্বরে এসে ডিসিশন হলো যে আমি 80 লাখ টাকা দিব, আপনার প্রোডাক্টের ডিফল্ট ছিল, কোন একটা প্রবলেম ছিল, আমরা নেগোসিয়েশনের মাধ্যমে ঠিক করলাম যে 80 লাখ টাকা দিব। তাহলে তখন আপনি জার্নালটা কি দিবেন? 20 লাখ আমি দিব না, স্যার তাহলে ক্যাশ জার্নালটা কি দিবেন? ক্যাশ ডেবিট হবে স্যার, আর অ্যাকাউন্ট রিসিভেবলস ক্রেডিট হবে স্যার। কত? হ্যাঁ, কত টাকা? আমি তো 80 লাখ দিব, আমি তো 1 কোটি দিব না, তাহলে জার্নালটা কি, পুরাটা বলেন। স্যার এখানে ক্যাশ 80 লাখ এটা ডেবিট হবে, হ্যাঁ, আর এখানে যে ব্যাড ডেট যেটা আছে ওখানে 20 লাখ টাকা হবে, আর আমার অ্যাকাউন্টস রিসিভেবল যেটা আছে ওটা 1 লাখ টাকা হবে ক্রেডিট। ক্রেডিট হবে। হ্যাঁ, কেন হবে? হওয়ার রিজনটা হলো এখানে সার্টেন যে টাকাটা রিকভার হবে না, এটা শিওর আপনি ব্যাড ডেট। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এটা হলো আমি ব্যাড ডেট বলতেছি। এখানে দেখেন এটাই বলছে, এটা নেগোসিয়েশনের মাধ্যমে, বিজনেস প্র্যাকটিস এটাই হয়। ধরেন আপনি আজকে ডেটা আমাকে রিসিভেবল রিকগনাইজ করলেন, পরবর্তীতে নেগোসিয়েশনের মাধ্যমে ঠিক হয় যে না, আমি কম দিব, 1,000 টাকা, 2,000 টাকা বা 10 লাখ টাকা এরকম কম দিব, তাহলে যে যতটুকু কম হয় টাকা ব্যাড ডেট ছাড়া তার উপায় নেই। ডিসকাউন্ট না আর কি এটা, হ্যাঁ, ডিসকাউন্ট না আর কি, আমি ডিসকাউন্টে বলতে চাইতেছি না, আমি ডিসকাউন্ট হলো আলাদা জিনিস, হ্যাঁ, ডিসকাউন্টে না, আমি বলতেছি ব্যাড ডেটে। তো দেখেন এখানে ইরিকভারেবল ডেট বলতে আমি কোনটাকে বোঝাচ্ছি, এ ডেট হুইচ ইজ নট এক্সপেক্টেড টু বি পেইড, যেটা আপনি শিওর সার্টেন যে আমার কাছে আমি 20 লাখ টাকা আপনি পাবেন না। তাহলে এটা কি করতে হয়, আমি রাইট অফ করবো, কিসের এগেনস্টে রাইট অফ করবো, এটা পিএনএল এ আমি এটা কি করবো, এক্সপেন্স হিসাবে চার্জ করবো, এটাকে বলতেছে রাইট অফ। ডিটেলস আমাদের আছে, আপনার ক্লিয়ার হয়ে যাবে সবগুলাই। নন পেমেন্ট রিকোয়ার্স জাজমেন্ট টু কনফার্ম রিকভারেবিলিটি, এটা বলতে আমি বুঝাচ্ছি নন পেমেন্ট রিকোয়ার্ড জাজমেন্ট টু কনফার্ম রিকভারেবিলিটি বলতে আপনার বছর শেষে রিসিভেবল আছে 1 কোটি টাকা ধরে, তাহলে এই 1 কোটি টাকা যদি 10 জনের কাছে থাকে, আপনাকে কি করতে হয়, রিকভারেবিলিটি জাজমেন্ট করতে হয়। এটা অ্যাকচুয়ালি 1 কোটি টাকা। এই 1 কোটি টাকার মধ্যে আপনি কি আদৌ 1 কোটি টাকা কি আপনার অ্যাসেট আছে কিনা, কারণ আপনি ভার্চুয়ালি শুধু অ্যাসেট রেখে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফুলায় ফাঁপে অনেক বড় রাখলে তো হবে না। কারণ রিসিভেবল একটা এজিং থাকে দেখবেন কোম্পানিতে, যারা ভালো অ্যাকাউন্টস বানায় আর কি, আর যদি ট্যাক্স অ্যাকাউন্টস ওইগুলাতে এজিং বেজিং কিছুই পাবেন না, ইভেন কাস্টমারের নামও পাবেন না, কার কাছ থেকে রিসিভেবল, দেখবেন শুধু লেখা অ্যাকাউন্ট রিসিভেবল 1 কোটি টাকা, ডিটেলস আর কিছুই পাবেন না। তো যদি আপনার এজিং করা থাকে, তার মানে ধরেন একটা রিসিভেবল 2 বছরের বেশি ডিউ আছে, তো এটা আমাকে অবশ্যই চেক করা দরকার। আমার যদি ক্রেডিট টার্ম হয় 45 ডেজ, তাহলে 45 ডেজ হলে নর্মাল সেন্স হয়তো 45 ডেজ না হয় 2 মাস, 3 মাস, 6 মাস হতে পারে বা 1 বছর হতে পারে, কিন্তু 2 বছর পরে আছে, 1.5 বছর পরে আছে, 3 বছর পরে আছে রিসিভেবল, তাহলে এটা অবশ্যই আমাকে চেক করতে হবে এটা কি আদৌ রিসিভেবল নাকি এটা ব্যাড ডেট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনার ওই কি আপনার অডিটের সময়টা দেখেন, রিসিভেবল কনফার্মেশন নিয়ে আসেন, যারা অডিট ফার্মে আছেন দেখেন, রিসিভেবল কনফার্মেশন বলতে যে কাস্টমার আছে তাকে চিঠি দিয়ে, অডিটর চিঠি দিয়ে জানায় আর কি, যে অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে এত টাকা রিসিভেবল আছে কিনা এই কোম্পানির। তো এটা টেস্ট করে আর কি, কনফার্মেশন নিয়ে।
তো এটাকে আপনাকে জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে, ওয়েদার এটা রিসিভেবল নাকি এখানে কোনো প্রভিশন রাখতে হবে না ব্যাড ডেট রাখতে হবে। ঠিক আছে, প্রভিশনটা আমরা যাচ্ছি এখানে আস্তে আস্তে একটা একটা করে। রাইট অফ এন ইরিকভারেবল ডেট, এটা জার্নাল এন্ট্রি। বলেন তো জার্নালটা কি দিবেন? ইরিকভারেবল ডেট আর কি, ব্যাড ডেটের জন্য জার্নাল কি দিচ্ছি আমরা? ইরিকভারেবল ডেবিট এক্সপেন্স, তারপর ট্রেড হচ্ছে ট্রেড রিসিভেবল রিসিভেবল ক্রেডিট, ক্রেডিট। এটা অলরেডি আমরা ওই যে যে আমার কাছ থেকে 1 কোটি টাকার এক্সাম্পলে অলরেডি আপনারা কভার করেছেন যে 20 লাখ টাকা পাবেন না। অ্যাকাউন্টিং ফর রিসিপ্ট অফ ক্যাশ ইন রেসপেক্ট অফ ডেট প্রিভিয়াসলি রিটেন অফ, এই যে ধরেন 20 লাখ টাকা আমি যে এক্সাম্পল দিলাম, 1 কোটি টাকা আমার কাছ থেকে রিসিভেবল ছিলেন, এখানে আমি 20 লাখ টাকা দিব না, আপনি 31 ডিসেম্বর এসে ব্যাড ডেট রিকগনাইজ করলেন 20 লাখ। পরবর্তীতে আবার মনে হলো যে না, আমার মনে হলো বোধোদয় হলো যে না, এই টাকাটা ওনার আমি এখানে জাস্টিস হয় নাই তার প্রতি, আমি তাকে কিছু টাকা আবার দেওয়া দরকার, তাকে আপনাকে আমি আবার 10 লাখ টাকা পে করে দিলাম, তখন জার্নালটা কি দিচ্ছেন? ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ ডেবিট, তারপর ইরিকভারেবল ইরেকারেবল ডেট এক্সপেন্স ক্রেডিট। কেন ক্রেডিট। ইনকাম ক্রেডিট করলেন না? ইনকাম ক্রেডিট করলেন না কেন? কারণ স্যার এখন দুইটা যদি দুইটা পিরিয়ডে হয়, ধরেন আগের এক্সপেন্সটা হইলো আমার একটা পিরিয়ডে, এটা হলো আমার একটা পিরিয়ডে প্রথমটা, এটা ধরেন 30শে জুন 2025-এর মধ্যে হলো এটা, হ্যাঁ প্রথমটা, ঠিক আছে। তো পরেরটা এসে আপনার আহ, পরেরটা হলো অন্য পিরিয়ডে চলে গেছে, ঠিক আছে। এটা ধরেন আমার যে ফার্স্ট কেস, এটা ফার্স্ট কেস আমার, এটা হলো একটা পিরিয়ডে, পরেরটা হলো আরেকটা পিরিয়ডে, তাহলে আপনি অ্যাডজাস্টমেন্টটা কিভাবে করবেন? আচ্ছা, এটা তো আমরা যাচ্ছি, এটা আপনার প্রতি কোশ্চেন আর কি, হ্যাঁ আপনারা একটু এটা খেয়াল রাখুন, এটা আমরা সলভ করবো কিছু একটা দুটো স্লাইডে পরে আছে। তার মানে আমরা এখানে বুঝতেছি হলো কি, ট্রেড রিস্ক যখন আমার কাছ থেকে 20 লাখ টাকা আপনার ব্যাড ডেট হচ্ছে, আপনি জার্নাল দিচ্ছেন ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, ট্রেড রিসিভেবল ক্রেডিট করতেছেন। সাবসিকুয়েন্টলি যদি এটা যে পিরিয়ডে হোক, 2 বছর পরে হোক, 3 বছর পরে হোক, আপনি যদি আমার কাছ থেকে যদি কোনো টাকা রিকভারি হয়, তখন আপনি জার্নাল করতেছেন ক্যাশ এট ব্যাংক ডেবিট, ইরিকভারেবল ডেট এক্সপেন্স ক্রেডিট করতেছেন। তবে সেটা সাবজেক্ট টু ইরিকভারেবল ডেট এক্সপেন্স, আপনি যদি বেশি করে ফেলেন তাহলে কিন্তু আপনার নেগেটিভ চলে আসবে, বুঝতে পারছেন? নেগেটিভ চলে আসবে, নেগেটিভ মানে ইনকাম চলে আসবে, এটা আমরা যাবো। We do not need to credit trade receivable as this is already done, ওইটার দরকার নাই, আগেই করা আছে। আচ্ছা, এই রাইটিং অফ যেটা আছে, ব্যাড ডেট রাইট অফটা আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে প্রেজেন্ট করবেন একজন বলেন তো? এটা দেখেই বলেন, একজন বলেন। নাফিজা বলেন, নাফিজা। নাফিজা বলেন। স্যার আরেকবার প্রশ্নটা করেন স্যার। ব্যাড ডেট হলো আপনার, হ্যাঁ রাইট অফ করবেন, তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রেজেন্টেশনটা কোথায় যাবে? এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কিভাবে দেখাবেন? প্রফিট এন্ড লস এবং ফাইন্যান্সিয়াল পজিশনে আপনি কিভাবে ট্রিটমেন্টটা দিলেন ব্যাড ডেটের? স্যার ওই যে রিকভারেবল ডেট এক্সেস দিয়ে আপনার ইসে প্রফিট এন্ড লসে দেখাবো, আর ট্রেড রিসিভেবল দিয়ে আপনার ফাইন্যান্সিয়াল। কোন হেডের আন্ডারে দেখাবেন? প্রফিট এন্ড লসের কোন হেডের আন্ডারে দেখাবেন? অ্যাডমিন এক্সপেন্স নাকি সিওজিএস কস্ট অফ গুডস সোল্ড নাকি সেলিং এক্সপেন্সের মধ্যে নেবেন? কোথায় নেবেন? স্যার সেলিং। না না, এটা অ্যাডমিনের আন্ডারে যায়, সেলিং এ যায় না। আর ট্রেড রিসিভেবল, এটা এটা তো হলো অ্যাসেটস এর ভিতর। অ্যাসেট সাইডে ট্রেড রিসিভেবল থেকে জি মাইনাস স্যার। করে এরপরে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। একজন হ্যান্ড রেজ করছেন, বলেন আব্দুল্লাহ আল তৌহিদ বলেন। স্যার এই যেটা রিকভারেবল ডেট যেটা, এটা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে এতে দেব, যেটা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে, যে মানে পরিচালন ব্যয় যেটা সেখানে, আর হচ্ছে হুম। ফাইন্যান্সিয়াল পজিশনে হচ্ছে আমাদের যে ট্রেড রিসিভেবলস হচ্ছে সেখান থেকে হচ্ছে এটা মাইনাস পরিচালন করে ব্যয় মানে অপারেটিং এক্সপেন্স বলছেন অপারেটিং আপনি। এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সের মধ্যে তো আমার দুইটা পার্ট আছে, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ, একটা সেলিং। তাহলে যে এটা কি সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এ অংশে দিবেন? যাবে আর কি। না না, আচ্ছা, এটা অ্যাডমিনিস্ট্রেটিভে যাবে। ওকে, অ্যাডমিনিস্ট্রেটিভে যাবে। আচ্ছা, এখানে বলাই আছে ইরিকভারেবল ডেট এক্সপেন্স ইজ শোন অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। একজন এই যে আপনার যে নাফিজা বললেন যে ওটা না, এটা সেলিং এ নেবেন, এটা উনি এটা মানে খেয়াল করেন নাই। স্যার, হুম। স্যার যেটা আমার কারেন্ট ইয়ারে ঘটবে স্যার, ওটা আমি পিএনএল এ দেখাবো, আর যেটা আমার নেক্সট ডেটে চলে যাবে সেটা স্যার আমরা ফাইন্যান্সিয়াল পজিশনে দেখাবো। নেক্সট ইয়ারে চলে যাবে মানে? মানে স্যার আমার স্যার যে ডেপটা স্যার আপনার আপনার
পরের কারেন্ট ইয়ারে যদি স্যার পেড হয় তাহলে স্যার সেই ক্ষেত্রে ওটা তো স্যার আমি আর এই না না আমি কারেন্ট এটা বুঝাই নাই, হ্যাঁ। এটা বুঝাইছে হলো মাহবুব বলেন তো কি বুঝাইছে এটা দিয়ে, মাহবুব হায়দার। এটা তো স্যার বুঝেছি স্যার, কিন্তু স্যার ফাইন্যান্সিয়াল যেটা বলেছেন স্যার ট্রেড রিসিভেবলস, আমি ওটা কথা বলছিলাম স্যার। রিসিভেবল থেকে মাইনাস হবে এটা হলো আপনার ব্যাড ডেট লাইক 100 টাকা এখানে, হ্যাঁ। তাহলে ব্যাড ডেট ইরিকভারেবল ডেট এক্সপেন্স 100 টাকা, এটা অ্যাডমিন এক্সপেন্সের মধ্যে আসে ব্যাড ডেট এক্সপেন্স হিসাবে। দেন আপনি ট্রেড রিসিভেবল ক্রেডিট মানে আপনি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রিপোর্ট করবেন তখন ট্রেড রিসিভেবল হয়তো আপনার ছিল 1,000 টাকা, তাহলে 1,000 টাকা থেকে 100 টাকা মাইনাস করেন 90 টাকা হলো, না 900 টাকা এখানে আসবে আর কি, হ্যাঁ। 900 টাকা রিপোর্টিং এ দেখাইতে হবে, বাদ যাবে এটা আর কি। ট্রেড রিসিভেবল ক্রেডিট মানে ট্রেড রিসিভেবল থেকে মাইনাস হবে, এটা আমরা যাবো কিছুক্ষণ পরে, আছে এগুলো সবগুলোই আছে। দ্য রিসিভেবল ইজ রিমুভ ফ্রম দ্য ট্রেড রিসিভেবল নিচে বলা আছে। আচ্ছা এখন আমরা এক্সাম্পল দেখি, এই এক্সাম্পলটা বলবেন একজন, হ্যাঁ। ফার্স্ট এক্সাম্পলটা এটা অলরেডি বলা আছে। সাদমান বলেন তো, সাদমান প্রথম এই এক্সাম্পলটা বলেন তো, এটা কি বুঝাইছে এখানে? সাদমান নাই, হাবিবা বলেন। হাবিবা আছেন? হুমায়ুন রশিদ আছেন? হুমায়ুন রশিদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। এটা কি করবেন বলেন তো, ফার্স্ট এক্সাম্পলটা এটা কি বুঝাইছে এখানে, একটু আমাদের একটু বুঝান তো। স্যার আমি স্যার পারবো না স্যার, আমি একটু আহ, মনোযোগী ছিলাম না স্যার। ওকে, তাহলে আরেকজন বুঝান, আরেকজন বলেন, জয় ভুইয়া বলেন। জয় বলেন, জয়। নাই, হ্যাঁ জয় বলেন। আপনার কথা আসতেছে না, হ্যাঁ জয় বলেন। আপনি তো আনমিউট করলেন কিন্তু ভয়েস আসে না। সুমাইয়া জাহান বলেন তো, জি স্যার, বলেন তো এটা কি হবে, এক্সাম্পলটা একটু আমাদের বুঝান তো, ফার্স্ট এক্সাম্পলটা। places discover that and possible surface আজকে লোকজন কম কেন আজকে? স্যার কি বাইরে ফার্স্ট নাকি? না স্যার, আমার রুমটা একদম রাস্তার আচ্ছা পাশে তো। রাস্তার পাশে, হ্যাঁ বলেন কিন্তু আমাদের একটু বুঝান তো এটা। স্যার এখানে একটা সার্ভিস দেওয়া হয়েছে, কিন্তু সেটা 300 টাকা, যেটা আর পেড হবে না বা পাওয়া যাবে হুম না, ব্যাকডেট হয়েছে। হুম তো এটার জন্য আমাদের হচ্ছে ফার্স্টে যেটা করা লাগবে হচ্ছে আমাদের রিসিভেবল থেকে কমানো লাগবে, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে, আর ব্যাড ডেট বাড়বে, মানে ব্যাড ডেট ডেবিট হবে আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। এখানে যেটা দিচ্ছে অ্যাকচুয়ালি বেটার, ঠিক আছে আপনি জানাল বলছেন, এটা বুঝায়নি, এটা বুঝাইছে ধর রেভিনিউ 300 টাকা না দিয়ে হয়তো 1,000 টাকা দিলে বেটার ছিল এক্সাম্পলে। রেভিনিউ থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের আন্ডারে এটা মাইনাস হবে, এটা প্রেজেন্টেশনটা কিভাবে হবে, এটা ম্যানুয়ালেরই ম্যাথ, আপনার ম্যানুয়াল থেকে ফিগারটা নেওয়া। রেভিনিউ থেকে ইরিকভারেবল ডেট কিসের আন্ডারে দেখাবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, মানে এটা গ্রস প্রফিটের পরের পার্ট, এটা দেখানোর পর এটা নীল হবে সেটা এখানে দেখাচ্ছে আর কি, বুঝতে পারছেন? আচ্ছা জি পরের স্যার। এক্সাম্পলটা যাই আমরা, পরের এক্সাম্পলটা হলে আপনাদের এটা ক্লিয়ার হবে, যতগুলা ইস্যু আছে মনোযোগ সহকারে শুনতে হবে। আপনার পার্টিসিপেন্ট আজকে কম কেন? তো প্রত্যেকদিন তো 60-70 জন থাকেন আপনার, আজকে কম কেন? স্যার এইটাই আমি বুঝতে পারিনি, এটা যদি আরেকবার একটু বলতেন স্যার কষ্ট করে। কোনটাই প্রথমটা? জি স্যার, এই যেটা এটা বোঝালেন। এটা প্রেজেন্টেশনের ইস্যু, এটা বলছি হলো যে 300 টাকা যদি ব্যাড ডেট হয়, আমি আমি পুরোটা একটু এক্সেলে দেখাবো, দাঁড়ান এটা আপনাদের একটা ওকে, এখানে দেখেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রেজেন্টেশন ইস্যু বলছে এটা, হ্যাঁ। প্রেজেন্টেশনটা আপনি কিভাবে করবেন, প্রেজেন্টেশনের মধ্যে ক্লাসে বলছে আপনার জার্নাল দিয়ে দেখি আমরা, হ্যাঁ প্রথম থেকে, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। আজকে ধরেন হলো 31 জুলাই,
31st July sales in credit টাকা 1 লাখ। এটা জার্নাল বলেন তো। জার্নাল বলেন একজন। জার্নাল কি হবে? স্যার অ্যাকাউন্ট রিসিভেবলস ডেবিট সেলস রেভিনিউ ক্রেডিট। ওকে, ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট এয়ার রিসিভেবলস ডেবিট সেলস ক্রেডিট। সেলস ক্রেডিট। ওকে, সেলস ক্রেডিট। তাহলে এখানে আমার 1 লাখ 1 লাখ। হ্যাঁ, ওকে ওকে। দেন আপনার 31st ডিসেম্বর এটা। হ্যাঁ, 31st ডিসেম্বর এখানে মোটামুটি যতটুকু আমরা আলোচনা করছি ওই পর্যন্ত আমরা যাই, এরপরটা যাবো 31st ডিসেম্বরে। তাহলে এটা পিএনএল আপনি কিভাবে প্রেজেন্ট করবেন? এখানে আমরা দেখি প্রফিট অ্যান্ড লস আর ব্যালেন্স শিট। প্রফিট অ্যান্ড লস আর এটা ফাইন্যান্সিয়াল পজিশন ধরেন, ফাইন্যান্সিয়াল পজিশন। ওকে, তাহলে প্রফিট অ্যান্ড লসে আপনি প্রেজেন্টেশনটা আপনি লিখলেন হলো সেলস কত টাকা। সেলস লিখবেন হলো এখানে 1 লাখ টাকা, রাইট, এই দিনে। আর এখানে আসবে ফাইন্যান্সিয়াল পজিশনে অ্যাসেট পাশে আসবে এআর। অ্যাকাউন্ট রিসিভেবল আসবে কত টাকা? 1 লাখ টাকা। 1 লাখ টাকা। ওকে, এটা হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রেজেন্টেশন। বুঝছেন তো? এটা ক্লিয়ার তো নাকি? জি স্যার। 31st ডিসেম্বর এসে আপনার রিকভার হলো 1 লাখ টাকা থেকে 80,000 রিকভার হলো, 20,000 ব্যাড ডেট। ঠিক আছে, রিকভার বা কাস্টমার পেড টাকা 80K। হ্যাঁ, অ্যান্ড রিমেনিং 20 হলো ধরেন ইরিকভারেবল। রিকভারেবল। ওকে, এটা জার্নাল বলেন। স্যার ক্যাশ ক্যাশের ব্যাংক। আচ্ছা, ক্যাশ দেবি বলতে ক্যাশের ব্যাংক। ওকে, ক্যাশের ব্যাংক কত? স্যার 80,000 ওকে, 80,000। দেন পরে জার্নাল কি দিব? স্যার ব্যাড ডেট 20,000 ব্যাড ডেট 20,000 আর আর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট মানে 1 লাখ। এয়ার 1 লাখ, তাই না? জি স্যার। 1 লাখ। তাহলে এই এন্ট্রিটা যখন দিবেন তাহলে প্রফিট এন্ড লস ইফেক্টটা কি আসবে? এখানে ইফেক্টটা কি আসবে এই ডেটের পরে? সেলস এ কোনো ইফেক্ট আছে? সেলস ইফেক্ট নাই। ইফেক্টটা থাকবে কোথায়? লেস অ্যাডমিন অ্যাডমিন এক্সপেন্স। এক্সপেন্স। হ্যাঁ, অ্যাডমিন এক্সপেন্স। ঠিক আছে, এখানে আন্ডার একবার থাকবে কি ব্যাড ডেট। এই যে আপনার যে ব্যাড ডেট বা ইরিকভারেবল ডেট একই জিনিস। হ্যাঁ, টার্ম আলাদা 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 নামে লিখছে আর কি, দুইটা একই জিনিস। তাহলে ব্যাড ডেট এখানে আসবে আপনার, এটা লেস হবে, মাইনাস হবে, তাই না? তাই তো, এক্সপেন্স আইটেম। অ্যাকাউন্ট রিসিভেবল তো এখানে 1 লাখ টাকা, 1 লাখ টাকা এই পুরাটা বাদ হয়ে যাবে, কারণ 1 লাখ টাকা পুরাটাই আপনার কি হয়েছে, 80,000 আপনি রিসিভ করছেন, 20,000 ব্যাড ডেট দিয়ে বাদ। তাহলে ফাইন্যান্সিয়াল পজিশনে অ্যাসেট সাইডে আপনার ইফেক্টটা কি? অ্যাসেট সাইডে অ্যাকচুয়ালি টাকাটা কোথায় চলে আসবে? ব্যাংকের মধ্যে চলে আসবে না এই টাকাটা? ব্যাংকে 80,000 টাকা আছে, ব্যালেন্স থাকবে। আর 20,000 টাকা অ্যাকচুয়ালি আপনি পাবেন না। 20,000 টাকা অ্যাসেটও কমে গেল, আর ক্রেডিট পাশে কি কমবে? রিটেন আর্নিংস কমে যাবে, যে 20,000 টাকা দিয়ে ক্রেডিট পাশে কমে যাবে। তার মানে আপনার আলটিমেটলি বোথ সাইডে ইকুয়ালে হয়ে যাবে, তাই না? ধরেন এটাই তো আমার আলটিমেটলি এই প্রফিট। যদি এই পিরিয়ডে প্রফিট ধরেন, যে নেট প্রফিট ধরেন, আর কোনো ট্রানজেকশন নাই, হ্যাঁ, তাহলে এখানে আমার নেট প্রফিট কত বলেন? 80,000 স্যার। 80,000। আর এখানে আলটিমেটলি এটা অ্যাসেটে আমার, এটা তো অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হয়ে কত থাকবে অ্যাসেট পাশে? 80,000। তাহলে ডুয়ালিটি মিলবে? মিলে গেছে তো না? জি স্যার। ওকে, এখানে এটা তো অ্যাকচুয়ালি প্রেজেন্টেশনের কথা বলছে। এই যে এটা 300 থেকে 300 মাইনাস বলতে এটা সেম ফিগার হওয়াতে এমন মনে হচ্ছে আপনার এই মাইনাসটার কথা বলছে, যে আপনি এটা প্রেজেন্টেশনটা কিভাবে দিবেন, সেলস অর রেভিনিউ। দেন তো আমার সিওজিএস থাকবে, এখানে একটা গ্রস প্রফিট বের হবে। আপনি এখন হয়তো এখানে খালি লিখে রাখতে পারেন, গ্রস প্রফিট বের হবে। এখানে আমার লেস থাকবে কি? লেস থাকবে আমার সিওজিএস কস্ট অফ গুডস সোল্ড, গ্রস প্রফিট স্যার বের হবে। এখানে রিসিভেবল থেকেও কি ব্যাড ডেট মাইনাস হইছে? না, ব্যাড ডেট আমার অ্যাকাউন্ট রিসিভেবল থেকে মাইনাস হওয়ার রিজন হলো, মাইনাস হয়ে তো আমি 80,000 পাইছি আমার যে জার্নাল।
আপনি যদি প্রেজেন্টেশন চিন্তা করেন, প্রেজেন্টেশন তখন আমি ডিটেলস করি নাই। ডিটেলস করলে আলটিমেটলি 80,000 থাকবে, এটা তো 100 তো মাইনাস হয়ে যাবে। প্রেজেন্টেশন কিভাবে হবে দেখেন, লেস যদি আপনি বলেন ব্যাংক কালেকশন, হ্যাঁ ব্যাংক কালেকশন কত বলেন তো, মাইনাস এটা নীল হয়ে যাবে আলটিমেটলি, এই জন্য আর আমি লিখি নাই। ব্যাংক কালেকশন কত, 80। 80,000 আর হ্যাঁ, আর বাকিটা কি, লেস ব্যাড ডেট। এটা তো থাকবে প্রেজেন্টেশন আপনি দেওয়ার সময়, এটা ডিটেল নোটের মধ্যে থাকবে, এটা লিখে নেই আর কি, আপনি বুঝছেন মনে করছেন। ব্যাড ডেট, হ্যাঁ তাহলে ব্যাড ডেট দিয়ে আবার মাইনাস হবে কত, 20। তা আলটিমেটলি তো এটা ইয়ে হয়ে যাবে, মানে এখানে এই রিসিভেবলটা থাকবে না, কারণ রিসিভেবল টাকা তো আপনি পেয়ে গেছেন, রিসিভেবলটা থাকার কোনো সুযোগ নাই, তাই না? নীল হয়ে গেছে না এটা, এটা নীল। তাহলে নীল 80,000 অ্যাকচুয়ালি চলে গেছে কোন ফর্মে, অ্যাসেট পাশে ব্যাংকের ফর্মে চলে গেছে, আর এটা হলো রিটেন আর্নিংস এর ফর্মে চলে যাবে ব্যালেন্স শিটে, ইকুয়েশন যদি করেন, তাই না? জি স্যার। ইকুয়েশন করলে এটা পুরো ফরম্যাট আমরা করি না, আলটিমেটলি সংক্ষেপে বোঝার জন্য আর কি। ঠিক আছে, এটা তো ক্লিয়ার নাকি, জি কনফিউশন স্যার, আছে? ক্লিয়ার স্যার। স্যার থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, আমরা পরে যাই। তাহলে আমরা এক্সেলের সবগুলো যাবে, এই পর্যন্ত গেছি, আমাদের উপর আরো কিছু আসবে, দেখলে পুরোটাই শেষ হয়ে যাবে। ওকে ডান, এরপরে যাচ্ছি পরে এক্সাম্পল। পরেরটা দেখলে মোটামুটি আবার হয়ে যাবে আপনার, ব্যাড ডেটে যদি ইস্যু আছে, হ্যাঁ। গার্নসে বলছে হ্যাজ এ টাকা 500 রিসিভেবল ফ্রম এলডারনে, হ্যাঁ on 1st December 2006, on 31st December 2006 এলডারনে ইজ ব্যাংক করাপ্ট, সে ব্যাংক করাপ্ট হয়ে গেছে। on 12, সরি এটা না, পরের এক্সাম্পলে ক্লিয়ার হবে, এটাতে একটা আছে শুধু। on 15 February, সরি 12 February 2007 টাকা 200 ইজ রিকভার্ড ফ্রম এলডারনে, এটা অলরেডি আমরা আলোচনা করছি। দেখেন প্রথমটাতে ছিল কি, সে 500 টাকা রিসিভেবল ফ্রম এলডারনে বলা আছে, এটা রিসিভেবল আছে জাস্ট, তাহলে জার্নালটা কি হবে আপনার একজন বলেন তো, কি হবে জার্নালটা? 500 টাকা রিসিভেবল, স্যার অ্যাকাউন্ট রিসিভেবল এন্ড হ্যাঁ সেলস ক্রেডিট 500 টাকা। হ্যাঁ আচ্ছা, না এখানে বলছে না, সরি হ্যাজ এ রিসিভেবল তো on 31st December এলডারনে ইজ ব্যাংক করাপ্ট, এখানে অ্যাকচুয়ালি সে 1 ডিসেম্বরে জার্নালটা এখানে আনে নাই আর কি। যদি আপনি 1st ডিসেম্বরে যাই, আমরা 1st ডিসেম্বর থেকে এক্সেলে যাই, তাহলে আমার 1 ডিসেম্বর সেলস অথবা রেভিনিউ একই জিনিস, হ্যাঁ তাহলে এখানে জার্নালটা কি হচ্ছে আমার, এয়ার কি হবে বলেন, এয়ার ডেবিট কত, 500 টাকা। 500 সেলস অর রেভিনিউ, হ্যাঁ আচ্ছা, শুধু তো আপনারা কয়েকজনই কথা বলেন প্রত্যেক ক্লাসে, হ্যাঁ বাকিরা কি, ওনারা কি বুঝে না বুঝে না, আমরা কিভাবে বুঝবো বলেন তো? আপনারা বাকিরা বলেন তো একটু, আপনারা যারা আছেন আপনারা কি বুঝেন ক্লাস নাকি বুঝেন নাই? না বুঝলেও বলতে হবে যে স্যার আমরা বুঝি না এটা, না হলে তো আপনার হলো ডেভেলপমেন্ট হবে না, আপনি জানবেন না আলটিমেটলি। স্যার বাকিরা ঠিক আছে, বোঝা যায়, কিন্তু সবাই যদি একসাথে কথা বলি হালকা একটা বিষয়, এই জন্য চুপ করে শুনতেছি আর কি। ওকে ঠিক আছে, হ্যাঁ আর বা আপনাদের অপিনিয়ন বুঝলেন, বুঝে যায় বাকিদের, ডিরেক্টর বলেন তো, সাকিব আল হাসান বলেন, সাকিব আল হাসান। জি স্যার। বুঝে যায়, ক্লাস কি বুঝে যায়? জি স্যার। ওকে, না আপনাদের হলো কথা বলে জিজ্ঞেস করলে তো আপনাদের খোঁজ খবর পাচ্ছি না আর কি, আপনারা কি আসলে আসছেন ক্লাসে নাকি এটা রেখে ঘুমাচ্ছেন, তো বুঝে যায় না আর কি। হ্যাঁ রেসপন্স করেন বললে, তাহলে বুঝে জি যাবে আর কি। হ্যাঁ টাইম নষ্ট করেন না আর কি, খালি খালি ধরেন আপনি তো আলটিমেটলি ক্লাস হলে ইফেক্টিভলি করেন, তাহলে এটা কাজে দিবে। পাস করে যান, খালি খালি টাইম নষ্ট করলে আইসিবি তে পড়াশোনা ঠিকভাবে না করলে দেখবেন এক সময় এটা শুধু সময়ে যাবে। হ্যাঁ যত ইয়াং বয়সে পাশ করা যায় তত বেটার, আর ইয়াং বয়সে মনে থাকবে বেশি, ব্রেন শার্প থাকে। এখন ইউনিভার্সিটিতে আছেন তো আপনাদের ব্রেন শার্প থাকবে, যত কাজে যোগ দিয়ে যাবেন দিন বাড়বে তত দেখবেন হলো আস্তে আস্তে প্রেশার বাড়বে, আগের জিনিস ভুলে যাবেন। ইউনিভার্সিটি থেকে যারা এখন আসবেন দেখবেন আপনি খুব দ্রুত ফাস্ট হলে ধরতে পারেন সবকিছু। তো যত তাড়াতাড়ি সম্ভব পাশ করে যায় না, যত তাড়াতাড়ি সম্ভব, টাইম নষ্ট করেন না। যদি মনে করেন যে সিএ আসছি দেখি এখন বয়স কম, 20-21 বছর বয়স, তাহলে এটা দেখলে এই চিন্তা করলে কিন্তু দেখবেন হলো আর দিন শেষে 35-40 বছর হয়ে যাবে, বুঝতে পারছেন? আমার এক সিনিয়র ছিল, আমি যখন শুরু করছি মানে 15 শেষের দিকে, উনি তখন মানে প্রফেশনাল একটা দুইটা বাকি ছিল, বা ঢাকা ইউনিভার্সিটিতেই, বা একটা দুইটা মানে বাকি ছিল প্রফেশনাল লেভেলে। এখন সে অ্যাডভান্স লেভেল ওই একটা বাকি আছে, আমার কোয়ালিফাই হয়ে গেছে ধরেন 2.5 বছর।
তো ভাই ভালো জব টপ করতো, পরে একটু আস্তে ধীরে আর কি, ভালো স্টুডেন্ট নেই, আস্তে ধীরে শেষ করবো আর কি, ভালো জব টপ করতেছি, হবে। এখন হলো আটকে গেছে একটা সাবজেক্ট, এখন বয়স হয়ে গেছে, বাচ্চা কাচ্চা আছে, সবকিছু আছে। তো এটা যত তাড়াতাড়ি সম্ভব, আপনাদের দেখবেন এই যে ইউনিভার্সিটি থেকে আসে অনেকে 2 বছর, 2.5 বছর, 3 বছরে পাস করে, খুব ফাস্ট পাস করে যায়। পাস করছে মানে আপনার লাইফের প্যারা শেষ, এরপরে হলো যত যা ইয়ে করবে, ঠিক আছে? এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব পাস করে যান পড়াশোনা করে। আচ্ছা, এখানে দেখেন এআর রিসিভেবল সেলস রেভিনিউ আমাদের প্রথম জার্নালটা ছিল, হ্যাঁ। পরেরটা আমরা কোন এই স্লাইডে ছিলাম, 31 ডিসেম্বরে সে অ্যাকচুয়ালি বলছে কি 31 ডিসেম্বরে সে ব্যাংক করাপ্ট হয়ে গেছে। দেন আবার 12 ফেব্রুয়ারিতে কিছু টাকা তার কাছ থেকে আদায় করা গেছে, হ্যাঁ। তাহলে 31 ডিসেম্বরে যখন ব্যাংক করাপ্ট হবে তখন জার্নালটা কি দিবেন একটু বলেন তো একজন। খালিদ হাসান বলেন তো একটু কি করবেন। খালিদ হাসান, খালিদ হাসান আছেন? না থাকলে আরেকজন বলেন। স্যার স্যার সজীব ওখানে ক্যাশ ইরেকা ডেবিট হবে আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। ক্যাশ না তো, ব্যাংক করাপ্ট স্যার হয়ে গেছে উনি। ইরেকা ও মানে ইরেকাভেবল ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর হচ্ছে আহ, ইয়া ট্রেড ট্রেড রিসিভেবলস রিসিভেবল ক্রেডিট, ক্রেডিট। ট্রেড রিসিভেবলস ক্রেডিট। রিসিভেবল রিসিভেবল ভাই আর কি যায়, এখন রিসিভেবল একই, হ্যাঁ। তাহলে এখানে কত আসতেছে আমার? 500 টাকা 500। স্যার। 200 টাকা। রাজশাহী ইউনিভার্সিটির তার নাম কি যেন ভুলে গেছি। রাজশাহী ইউনিভার্সিটির কে? ওই যে একজন আমার এসএমএস দিছিলেন, আছেন আপনি? আছেন? নাই না? আচ্ছা, পরেরটা আসেন। এখন 12ই ফেব্রুয়ারিতে টাকা হলো রিকভারি হয়েছে, হ্যাঁ। 12ই ফেব্রুয়ারি, তাহলে কি 12ই ফেব্রুয়ারিতে কি জার্নাল দিবেন বলেন তো। স্যার ক্যাশ অ্যাকাউন্ট মানে স্যার ক্যাশের ব্যাংক ডেবিট আর হচ্ছে স্যার আপনার ইরিকভারেবল ব্যাড ডেট এক্সপেন্স ক্রেডিট। এখানে কত? 200 টাকা রিকভার হয়েছে, ওটা 200। আর ইরিকভারেবল ব্যাড ডেট এক্সপেন্স ক্রেডিট, তার মানে এটা অ্যাকচুয়ালি কি হবে, এই জিনিসটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কিভাবে প্রেজেন্টেশন দিবেন এটা একটু বলতে হবে, কারণ এখানে একটু প্রেজেন্টেশন ইস্যু আছে। স্যার ধরেন একটা এখানে, বিষয় জি জানার ছিল, জি, আমরা যখন ইউনিভার্সিটি যখন ক্লাস করেছিলাম তখন হচ্ছে যখন কোনো রিকভার হয় ব্যাড ডেট, তখন হুম, সেখানে দুইটা জানাল দিত। একটা মানে এখানে যেটা ক্যাশ এট ব্যাংক এবং হচ্ছে অ্যাকাউন্ট, তখন হচ্ছে ক্যাশ এট ব্যাংক অ্যাকাউন্ট এটা পরে হতো আর কি, ক্যাশ এট ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট আর ব্যাড ডেট, সরি ট্রেড রিসিভেবলস ক্রেডিট হতো। এর আগে ছিল হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলস ডেবিট আর ইরিকভারেবল ব্যাড ডেট এক্সপেন্স হচ্ছে ক্রেডিট। এখানে একটা জার্নাল কেন? না ওটা বুঝছি, ওটা হলো প্রভিশনের সাথে অ্যাডজাস্টমেন্ট মারতো ওইটা, ওই জিনিসগুলো ভুলে যান, ওটা বাদ দিয়ে আর কি। এটা করার ব্যাডেট কেন অ্যাডজাস্ট হচ্ছে এটা আমি এখানে এই প্রেজেন্টেশনটা দেখাই, তাহলে আপনারা হলো দেখবেন আর কি প্রেজেন্টেশনটা দেখার পরে। আচ্ছা, এখানে এআর এর বলতে এটা দেখাবে এখানে, সমস্যা এআর। ওইটা আমি কাইসের বইয়ের কথা বলছেন আর কি, কাইসের বইতে দেখছি এটা কি ইস্যু ছিল, এটা প্রভিশনের সাথে অ্যাডজাস্ট করতে আর কি, হ্যাঁ আমরাও করছি আর কি সেম জিনিস। আচ্ছা, এখানে দেখেন এআর হলো 500 ডেবিট, আর এখানে আমার সেলস হবে, পিএনএল এ সেলস হবে আমার কত? 500, এটা প্রেজেন্টেশন। 500 ফাইভ ওকে, হান্ড্রেড দেন এই যে ব্যাড ডেটটা আসলো, ব্যাড ডেটটা আসার পরে কি লিখলেন? লেস অ্যাডমিন এক্সপেন্স এর আন্ডারে, অ্যাডমিন এর আন্ডারে কি যাবে এটা? ব্যাড ডেট অর রিকভারেবল ডেট একই, হ্যাঁ, ডি বিটি ডেট। তাহলে এই ব্যাড ডেট এখানে কত নিবেন? মাইনাস 500। 500, হ্যাঁ, -500 লেস আর কি, হ্যাঁ, -500। ওকে, ডান। আর এখানে এয়ারটা হলো অ্যাকচুয়ালি মাইনাস হয়ে যাবে, তাই না? এয়ার যখন ক্রেডিট হবে তার মানে কি এয়ার মাইনাস হবে, এখানে লেস ব্যাড ডেট, হ্যাঁ। ব্যাড ডেট নামে রিসিভেবল থেকে মাইনাস হয়ে যাবে, রিসিভেবল অ্যাকচুয়ালি নীল হয়ে যাবে, কারণ আপনি তার টাকা পাবেন না তার কাছ থেকে, নীল হয়ে গেছে, ব্যাড ডেট বলে মাইনাস, শেষ। তার মানে এখানে এটা আলটিমেটলি এটা জিরো হয়ে যাবে, এখানে কোনো প্রফিট নাই। পরবর্তীতে 12 তারিখে আবার আপনি যখন টাকাটা পাবেন তখন ব্যাড ডেটটা আবার কি বলতেছে, রিভার্স করতেছে, মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুসারে করতেছে, ব্যাড ডেটের সাথে রিয়ালাইজ করতেছে। যদি বেশি হয়, ধরেন এটা একটা ইয়ারের গেছে, হ্যাঁ, এটা আরেকটা ইয়ার, এখন আপনি এখানে ব্যাড ডেটের সাথে কি করবেন? অ্যাডজাস্ট করবেন। তাহলে ব্যাড ডেটের সাথে অ্যাডজাস্ট করলে ব্যাড ডেট যদি এই ইয়ারে থেকে থাকে, এই ফাইন্যান্সিয়াল ইয়ারে থাকে, তাহলে না আপনি ব্যাড ডেটের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন। ব্যাড ডেট যদি ফাইন্যান্সিয়াল ইয়ারে না থাকে তাহলে কি করবেন? বুঝছেন এই কোশ্চেন?
আপনি ব্যাড ডেট এখানে কি করতেছেন? নেগেটিভ ক্রেডিট করতেছেন না এখানে ব্যাড ডেট? তাহলে ব্যাড ডেট জি স্যার। ক্রেডিট করা মানে কি? আমি ব্যাড ডেটের সাথে অ্যাডজাস্ট করা, তাই না? এখন এখানে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ, এই ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ, এখানে এটাই বলি না, এটা শেষ। পরের ফাইন্যান্সিয়াল ইয়ারে যান, নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার, হ্যাঁ? এটা এখানে ধরেন পরের বছরে, পর ফাইন্যান্সিয়াল ইয়ার ধরেন এটা স্যার ফার্স্ট, হ্যাঁ। তাহলে স্যার সেটা এখন ফাইন্যান্সিয়াল পজিশনে স্যার আপনি অ্যাডজাস্ট করতে হবে এটা স্যার, আর পিএনএল তে অ্যাডজাস্ট হবে না। কোথায় অ্যাডজাস্ট করতে হবে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ফাইন্যান্সিয়াল পজিশনে স্যার। না না, পজিশন আর অ্যাডজাস্ট হবে। এটা তো মনে হয় ইনকাম হিসেবে দেখাতে হবে। রাইট, ইনকাম হিসেবে দেখাইতে হবে। উনি একজন বলছেন, ঠিক বলছেন, এটা তখন ইনকাম হয়ে যাবে, হ্যাঁ, ব্যাড ডেট। কারণ আপনি প্রফিট এন্ড লসে তো নেগেটিভ ফিগার হলো থাকে না আর কি। এটা যদি এই বছরে এখানে প্রেজেন্টেশনটা হবে, এটা এখানে আলোচনায় আছে, আপনাদের ম্যানুয়ালও আছে, আমি নিয়ে আসছি। এখানে যদি ধরেন এই বছরে ব্যাড ডেট হয়, একটু আমি এটা দেখাই, ধরেন এই বছরে ব্যাড ডেট আছে আপনার 500 টাকা, হ্যাঁ, অলরেডি আছে। তাহলে এখানে এটা বলছে কি, রিকভারেবল ডেট হলো ক্রেডিট। ক্রেডিট মানে এখানে আপনার এই ব্যাড ডেট থেকে নেট অফ হবে। ব্যাড ডেট হলো ডেবিটের এন্ট্রি, ডেবিটের এন্ট্রির সাথে এটা নেট অফ হবে, বুঝতে পারছেন? তখন নেট অফ হয়ে 300 আসতো, যদি 500 থাকতো, রাইট? 500 থাকার কারণে তখন এটা নেট অফ হয়ে এরকম করে 300 আসতো, নেট অফ হবে, মানে এটা ক্রেডিট মানে অ্যাডজাস্টমেন্ট এটার সাথে। নর্মাল আমার ব্যাড ডেট ডেবিট, যখন আমি ব্যাড ডেট ক্রেডিট করবো তার মানে এটা ব্যাড ডেটের সাথে অ্যাডজাস্টমেন্ট আসবে। বাট এখানে 500 না হয়ে আমার যদি এখানে টাকা ফিগার 0 থাকে বা এটা কম থাকে আরো, তাহলে 200 টাকা যেটা নেগেটিভ, অথবা আমার 500 না, ধরেন আমার 150 আছে, হ্যাঁ, আর এটা একটা স্লাইড পরে আছে, এখানে বলা আছে সেটা হলো আপনি ব্যাড ডেট কতটুকু অ্যাডজাস্ট করতে পারবেন, যতটুকু পর্যন্ত আপনার ব্যাড ডেট আছে, মানে 150 টাকা ব্যাড ডেট আছে, তার মানে 150 টাকা পর্যন্ত আপনি ব্যাড ডেট এক্সপেন্সের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন। বাকি যে 50 টাকা নেগেটিভ, এটা অ্যাকচুয়ালি আদার ইনকাম হয়ে যাবে। 50 টাকা যেটা, যে রিমেনিং অংশ নেগেটিভ, তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে থাকবে না, এটা হলো ইনকাম হবে। এটা আমরা পরে যাচ্ছি আর একটু পরে, এটা এখনো ওই পর্যন্ত আমরা যাইনি আর কি, হ্যাঁ, এই পর্যন্ত আমরা যাই নাই। ওইটা আমরা আপাতত থাক, এখানে না, এখানে আসছি যে আছে এটা। If recovery of a previously written off bad debt হলো 200 happens in a subsequent period 2007 and the recovery exceeds current year bad debt expense say 100 টাকা, তাহলে কি হবে? তাহলে হবে, এটা আপনাদের ম্যানুয়ালে বলা আছে, আপনারা এটা দেখেন। সেখানে আপনার এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে পজিশনটা, আপনি যখন এখানে যখন প্রেজেন্ট করবেন, আগের বছর ভুলে যান, নতুন বছর হিসেবে আপনি প্রেজেন্টেশন আসেন, এখানে প্রেজেন্টেশন আসেন, হ্যাঁ, তাইলে ক্লিয়ার হবেন। ধরেন রেভিনিউ, হ্যাঁ, রেভিনিউ, এই বছর রেভিনিউ 100 টাকা, 1000 টাকা। তাহলে ওই বছর রেভিনিউ 1000 টাকা হলে এটা একটু ডিফারেন্ট আর কি, মনে হয় যে একটু প্যাচগোস মনে হয়, না প্যাচগোস না আর কি, সিম্পল সিওজিএস। ওই যে একজন বলছিলেন, একজন বুঝছেন আর কি। সিওজিএস ধরেন হলো 700, তাহলে আমার গ্রস প্রফিট কত বলেন তো? 300। গ্রস প্রফিট 300, রাইট? হ্যাঁ, 300। দেন আমি হলো লেস আছে অ্যাডমিন, লেস অ্যাডমিন, অ্যাডমিন। এখন আমি এখানে বলছি যে আপনাদের এখানে ম্যানুয়ালি বলা আছে, দেখেন ব্যাড ডেট এক্সপেন্স, যদি ব্যাড ডেট এক্সপেন্স এখানে যদি কোনো ফিগার থেকে থাকে, ধরেন এই বছর আমি একটা প্রথম এক্সাম্পল দিচ্ছি, 200 আছে, তাহলে এটা আপনার রিকভারি হয়েছে। রিকভারি হলে আদার ইনকাম হবে না, কারণ হলো কি, লজিক্যালি কিভাবে বলতেছে, এটা আবার ট্যাক্স ল তো আছে, আপনাদের যদি ট্যাক্স ল পড়ায় দেখবেন, ট্যাক্স লতে আবার ব্যাড ডেট রিকভারি হলে এটা আদার ইনকাম, এটা পুরো আদার ইনকাম হিসাবে নিয়ে যায় আর কি, এটা আর ওই আলাদা অ্যাডজাস্টমেন্টের সুযোগ নাই। বাট অ্যাকাউন্টিং এখানে কি বলছে, আপনি আগের বছরে এখানে আগের ইয়ারে এক্সপেন্স হিসেবে চার্জ করছেন, তো আগের ইয়ারে এক্সপেন্স হিসাবে চার্জ করার কারণে প্রফিটটা অ্যাকচুয়ালি কি হয়ে গেছে, কমে গেছে, নেট প্রফিটটা কমে গেল না। সেলস থেকে 500 আপনি মাইনাস করে দিলেন 500, তার মানে নেট প্রফিট হয়ে গেল 0, নীল, তার মানে প্রফিটটা কমে গেল। তো আগের ইয়ারে আপনি প্রফিটটা মাইনাস কমাই দিলেন। সেম এই ইয়ারে যদি কোনো ব্যাড ডেট এক্সপেন্স থাকে, আপনি এটা ব্যাড ডেট এক্সপেন্সের সাথে অ্যাডজাস্টমেন্ট করে দিন শেষে হলো নেট ইফেক্ট, নেট প্রফিট হলো বেড়ে গেছে আর কি, অ্যাডজাস্টমেন্ট করার কারণে। অথবা আদার ইনকাম দিলে আলটিমেটলি প্রফিটটা বাড়বে, দুই জায়গায় বাড়বে। বাট প্রেজেন্টেশনের সময় বলছে, যদি এই রিভার্স এন্ট্রিটা এর থেকে যদি আপনার ব্যাড ডেট এক্সপেন্স বেশি থাকে, তাহলে আপনি প্রেজেন্টেশনটা দেখাবেন এই যে ব্যাড ডেট এক্সপেন্স 500 থেকে নোটস এর মধ্যে বাকি 200 টাকা মাইনাস করে, যেহেতু আমার ক্রেডিট এন্ট্রি সেম, কারণ এটা আপনি সিনারিও দেখেন, আপনি যখন জিএল করবেন অ্যাকাউন্টিং সিস্টেমে ধরেন একটা জিএল আছে, হ্যাঁ,
এক অ্যাকাউন্টিং সিস্টেম অবশ্যই এটা পরের বছর গেলে আসবে না, পরের বছর গেলে আসবে না। না, আসবে পরের বছর গেলে আসবে, ঠিক আছে আসবে, হ্যাঁ 1 জুলাই আসবে। ধরেন লেজার এটা, হ্যাঁ অ্যাকাউন্টিং সিস্টেমে লেজার এটা। তাহলে অ্যাকাউন্টিং সিস্টেম আমরা দেখছি লেজারটা কি থাকে, ইউনিক ডেট থাকে। এই ডেটে ধরেন একটা ব্যাড ডেট রিকগনাইজ হলো, হ্যাঁ ব্যাড ডেট এক্সপেন্স। তাহলে আপনি জার্নাল জিএলটা কিভাবে দেন, এই ব্যাড ডেট এক্সপেন্স 500 টাকা এখানে রিকগনাইজ করেন। সাবসিকুয়েন্ট ডেটা আরেকটা কোথায় যায় বলেন তো? রিসিভেবলে যায়, তাই না? রিসিভেবলে তো যায়, জি স্যার, রিসিভেবলে যায়। রিসিভেবলে যায়। যখন এই 31 তারিখে একটা এক্সাম্পল ধরেন, 31 তারিখে এন্টিটা রিভার্স হলো, ধরেন 31 তারিখে এন্টিটা রিভার্স হয়েছে 31 জুলাই, 31 জুলাই। তাইলে আপনি যখন অ্যাকাউন্টিং সিস্টেমে আবার জার্নাল দিবেন, লেজারের হেডটার নাম কি আমার? ব্যাড ডেট, হ্যাঁ ব্যাড ডেট। ওতে এইভাবে আপনারা যদি কেউ ট্যালিতে সিস্টেমটা দেখে থাকেন তাহলে দেখবেন ট্যালিতে থাকে কিভাবে, এইভাবে থাকে সেম ডেবিট ক্রেডিট, হ্যাঁ দেন এখানে থাকে ব্যালেন্স, কিউমুলেটিভ ব্যালেন্স ওরা বলে ব্যালেন্স যদি অ্যাকাউন্টিং সফটওয়্যারে দেখেন। তাহলে যখন রিভার্স এন্ট্রি মারবেন, ব্যাড ডেট তো হেড একটাই, জার্নালেই এক নামে তো দুইটা সিস্টেমে জার্নাল লেজার থাকে না, সিস্টেমে লেজার তো কয়টা থাকে? এক নামে একটাই থাকে, তাই না? তাহলে জি এটা যখন আপনি ব্যাড ডেটটা ক্রেডিট করবেন তার মানে হলো এটা কখন, এটা নর্মালি হলো এটা হলো তো ডেবিটের এন্ট্রি, এটা ভুল হয়েছে, এটা এখানে হবে। তাহলে যখন ক্রেডিট করবেন তখন কি হবে? ব্যাড ডেট, স্যার মাইনাস হয়ে যাবে। হ্যাঁ এন্ট্রিটা ক্রেডিট পাশে থাকবে, এন্ট্রিটা ক্রেডিট পাশে থাকবে। দিন শেষে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হয় আমার কি বছরে অথবা পিরিয়ডে কয়বার হয়? একবার হয় না? একবারই তো হয়, তাই তো? জি জি তাহলে এই এন্ট্রির পরে আমার ব্যালেন্সটা কি, ডেবিট না ক্রেডিট? ব্যালেন্সটা ডেবিট, তাই না? 500। এই এন্ট্রির পরে আমার কি হবে? ডেবিট ক্রেডিটে তো নেট অফ হবে, হবে না? ডেবিট ক্রেডিট নেট অফ হবে, আমার ব্যালেন্সটা থাকবে কত? 300, 300 ডেবিট আছে। তাহলে আপনি যখন দিন শেষে বছর শেষে পিরিয়ড শেষে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করবেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ব্যাড ডেট এক্সপেন্স কত শো করবে? 300 শো স্যার করবে। 300। বুঝতে পারছেন? যদি কোনো প্র্যাকটিক্যালি দেখে থাকেন তাহলে এবার গুগলে সার্চ দিলে দেখবেন, একবার এখানে গুগলে দেখবেন যে ট্যালির ফরম্যাটটা কিভাবে আসে, গুগলে এখানে দিয়ে দেন দেখবেন ইমেজে চলে আসছে ট্যালিতে এভাবে থাকে। বা অ্যাকাউন্টিং যে কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার ডেবিট ক্রেডিট এভাবে থাকে। এক নামে কখনো দুইটা জিএল হয় না, এটা ক্রিয়েটে হবে না সফটওয়্যারে, বুঝতে পারছেন? এক নামে দুইটা হলে তো কনফ্লিক্টিং হয়ে গেছে, আপনার ব্যালেন্স শিটে পরে তালগোল ফেঁকে যাবে। তো এক নামে একটাই জিএল হয়। তো আপনি যখন ব্যাড ডেট এক্সপেন্স ক্রেডিট করতেছেন তার মানে এটা 300 টাকা থাকবে, 300 টাকায় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আসবে। বুঝতে পারছেন? এখন কাহিনীটা হলো ধরেন এখানে উল্টা কেস হয়, 500 জায়গায় আপনার এখানে 150, হ্যাঁ 150 এখানে 200, তাহলে এটা হয় আমার 50 টাকা নেগেটিভ। এই 50 টাকা নেগেটিভ যেটা থাকে, এই ব্যাড ডেটটা আমার কি ডেবিটের এন্ট্রি না ক্রেডিটের এন্ট্রি বলেন তো? ডেবিটের এন্ট্রি। ডেবিট এন্ট্রি। এখন আমি যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বানাই তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে তখন এটা মাইনাস আকারে থাকবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এই কোন নর্মাল এন্ট্রি মানে আপনার কি মানে নর্মালি আমার কি এক্সপেন্স, আমি এক্সপেন্স আকারে থাকবে। মাইনাস মানে কি, আমি এক্সপেন্স করার আগে উল্টো হলে আমি টাকা পাও না, তাই না? ধরেন আপনি এক্সপেন্স হলো 150 টাকা, রিভার্স হয়েছে 200 টাকা, তার মানে কি আমার এক্সপেন্স উল্টা আমার ইনকাম হয়ে গেছে, এটাই তো বোঝায়। তো এটা কি হয়, এক্সপেন্স কি কখনো উল্টা রিভার্স হওয়ার সুযোগ আছে? সুযোগ নাই। তখন প্রেজেন্টেশনটা হবে ব্যাড ডেট এক্সপেন্স আর থাকবে না, এটা আদার ইনকামে চলে যাবে। এই 50 টাকা আপনি ব্যাড ডেট এক্সপেন্সে দেখাবেন না, তখন আদার ইনকামে দেখাবেন। কারণ আপনার এক্সপেন্স তো আপনি রিভার্স হওয়ার সুযোগ নাই, এটা অড দেখায় আর কি, এটা অড জিনিস হয়। ধরেন আপনি ফার্নিচার কিনছেন 1000 টাকা, এখন এমন কি হয় যে আপনি ডেপ্রিসিয়েশন 1200 টাকা চার্জ করতে পারবেন? সুযোগ আছে 1200 টাকা চার্জ করার? আছে সুযোগ বলেন তো? আছে? নাই তো, 1000 টাকা রিসার্চ করতে হবে, তাহলে এটা তখন আদার ইনকাম আসবে। এটা আপনাদের ম্যানুয়ালে কাভার করা আছে, এই পর্যন্ত কাভার করা আছে। আমি এক্সেল দিয়ে দেখাইলাম আপনাদের সফটওয়্যার টফটওয়্যার দিয়ে। এটা নিয়ে কোশ্চেন আছে কিনা, কেউ বুঝেন নাই এমন? না বুঝলে বলতে পারেন। তাহলে আমরা একটা ইম্পর্টেন্ট ম্যাথ করব, এটা 2টা ম্যাথ আছে, এটা দেখলে আপনাদের মোটামুটি সব কাভার হয়ে যাবে। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন যে বুঝেন নাই? এটা স্যার ম্যানুয়াল থেকে যখন নেওয়া, হ্যাঁ জি। স্যার যখন ইনকাম হয়ে যাবে তখন তো আমরা আর অ্যাডমিন এক্সপেন্স আর এটা শো করব না। এটা শো করবো না, এটা নীল করবো আপনাদের এখানে, তখন এটা জিরো হয়ে যাবে, এটা থাকবে না, এটা আদার ইনকামই থাকবে, হ্যাঁ এখানে নেগেটিভ নেই। কিন্তু আপনাদের ম্যানুয়ালের এই পরের ইয়ে তো নেগেটিভ বলা আছে, একটাতে নেগেটিভ আছে, এই জাস্ট যোগ বিয়োগ করার জন্য নেগেটিভ দিয়ে এখানে দেখায় রাখছে। এটা আলটিমেটলি প্রেজেন্টেশন এখানে থাকবে আর কি, হ্যাঁ। কারণ নেগেটিভ আপনি যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখেন অনেকগুলা ফিগার, স্যালারি, ওয়েজেস, ইউটিলিটি, স্টেশনারি সব আছে, প্লাস প্লাস দেখা যাইতেছে, সব প্লাস, একটা এন্ট্রি মাইনাস। তাহলে এটা কেমন দেখা যাবে? অড দেখা যাবে না, এটা কেমন দেখা যাবে এটা? সো এটা তো
ও আর এই কথা না, এক্সপেন্স নেগেটিভ হওয়ার কথা, এই জন্য এটা রিভার্স আদার ইনকামে আসে লজিক্যালি আর কি। ঠিক আছে, ওকে দেখেন এটা ডান। ডিসঅনার্ড পেমেন্ট, ডিসঅনার্ড পেমেন্ট বলতে এটা বলতে গেলে ওই যে যখন ইয়ে হয় আর কি, চেক বাউন্স বলে আর কি, মানে চেক হলো রিটার্ন হয়, মানে ও চেক দিছে কোনো কারণে সাইন মিললো না বা অন্য কোনো কারণে আর কি, তাইলে কি হয় এটা জার্নালটা দেখি আমরা। 1 জুলাই, 1 জুলাইতে দেখেন এখানে হলো যে সেলস করলেন, ধরেন সেলস করলেন হলো 10,000, তাহলে আমরা জার্নাল দিচ্ছি কি ক্রেডিটে সেল করলে এ আর ডেবিট সেলস ক্রেডিট, তাই না? কত? 10,000 ধরেন, এখানে ধরেন 10,000 আমরা লিখলাম। আচ্ছা এক্সেলে লিখলে তো স্লাইড থেকে মনে হয় বেটার বোঝা যায় নাকি? হ্যাঁ, স্যার ওকে। না, যেটা আপনাদের বুঝতে সুবিধা ওটা বললেন, হ্যাঁ, যেভাবে আপনাদের সুবিধা হবে বলতে হবে। আচ্ছা 1 লাখই লিখে ফেলছি, দেখ 1 লাখই ধরেন, 1 তারিখে আমাদের জার্নাল দিলাম এটা, তাহলে আপনার 10 তারিখে উনি আপনার পে করছে, চেকে পে করছে, হ্যাঁ। তা আপনি জার্নাল দিলেন যে ক্যাশ এট ব্যাংক, ক্যাশ এট ব্যাংক কত? 10 লাখ টাকা, সরি 1 লাখ টাকা, আর এয়ার হলো কত আমার ক্রেডিট 1 লাখ টাকা, তাই না? ঠিক আছে জার্নাল, ঠিক আছে। জি স্যার। জি স্যার। এখন 15 তারিখে আপনি এটা ধরেন ব্যাংকে প্লেস করছেন, হ্যাঁ, ব্যাংকে প্লেস করছে, আর ব্যাংক হলো দেখাইছে যে টাকা হলো এটা বাউন্স করছে চেক, ওনার যিনি ধরেন আমার কাছে বিক্রি করলেন, হ্যাঁ, আমি চেক দিলাম আপনাকে, আপনি আপনার ব্যাংকে প্লেস করছেন, ব্যাংক বলছে ভাই এটা তো ব্যাংক, আপনার ব্যাংকে প্লেস করার পরে ব্যাংক কি করবে, আপনার ব্যাংক হলো আমি ধরেন কারণ বাজার এবি ব্যাংক থেকে আপনাকে চেক দিচ্ছি, আপনার ধরেন গুলশানের ইবিএল, ও আপনি গুলশান ইবিএল এ যখন প্লেস করেন ও ইন্টার ব্যাংকিং কি করে ক্লিয়ারেন্স এর মাধ্যমে আমার এবি ব্যাংক থেকে একটা ক্লিয়ারেন্স নেয় আর কি, অফিসিয়াল চ্যানেলে দেখে যে আমার অ্যাকাউন্টে টাকা আছে নাকি, না চেক অরিজিনাল কিনা, তো সাইন মিলে কিনা সব, যখন আমার কারণ বাজারে এবি ব্যাংক ক্লিয়ারেন্স দিবে তখন আপনার ওইখানে টাকা যাবে, নাহলে যাবে না। ক্লিয়ারেন্স হয় নাই, মানে এটা ডিসঅনার্ড হয়েছে, তাহলে জার্নাল কি দিবেন? 15 তারিখে চেক ডিসঅনার হয়েছে, তাহলে জার্নালটা কি দিবেন? স্যার 10 তারিখেরটা রিভার্স হবে। জি রিভার্স স্যার। হবে। একমত ওনার সাথে, কি আপনারা একমত? জি স্যার। ওকে, জি স্যার। 10 তারিখে জি স্যার। রিভার্স হবে। না এখানে আপনারা ঐক্যমতে বসেছেন না, ঐক্যমত কমিশন, এখানে আর কোনো ভিন্নমত নাই, হ্যাঁ। ওকে ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত এটাই আছে, হ্যাঁ রিভার্স হবে, রাইট। দেন আমরা পরেরটা যাচ্ছি, নেক্সট স্লাইড। এর পর্যন্ত হলো ডিসঅনার চেক, ওকে, অ্যালাউন্স ফর রিসিভেবল, তাহলে ব্যাড ডেট নিয়ে তখন আমাদের আলোচনা শেষ হয়ে গেছে, এখন নতুন করে আসছে অ্যালাউন্স ফর রিসিভেবল। হ্যাঁ, অ্যালাউন্স ফর রিসিভেবলটা কেন রাখতে হয়? এখানে দেখেন এটা হলো বইয়ের টেক্সট, এটা আমি নিজে লিখছিলাম। এ রিসিভেবল ইজ এ টাইপ অফ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, আইএফআরএস 9 অনুসারে এটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের মধ্যে এটা জানলে আইএফআরএস 9 অনেকগুলো জিনিস আছে, এফডিআর আমার, যেটা অ্যাকচুয়ালি ক্যাশের সাথে রিলেটেড আর কি, ফ্রি নন কারেন্ট অ্যাসেট ছাড়া আর কি, যেগুলো রিসিভেবল বলেন, আপনার এফডিআর বলেন, আমার শেয়ার ইনভেস্টমেন্ট বলেন, দেন এই যে বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, এগুলা, হ্যাঁ, এই সবগুলো হলো আমরা কি বলতেছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, কনভার্টিবল টু ক্যাশ আর কি, ইজিলি কনভার্টিবল টু ক্যাশ, যদি ইজি বুঝতে চান এই টার্ম দিয়ে আর কি, কনভার্টিবল টু ক্যাশ। এই আইটেম গুলাকে সে কি বলতেছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, রিকোয়ার্স কোম্পানিজ টু ক্রিয়েট অ্যান অ্যালাউন্স ইন দ্য কারেন্ট ইয়ার ইন রেসপেক্ট অফ any potential failure amounts that will not be recovered from credit customer. এটা অ্যাকচুয়ালি আমরা অলরেডি বলছি যে আপনার অ্যাকাউন্টস যখন লং টার্ম রিসিভেবল থাকবে, 2 বছর 3 বছর 4 বছর পরে আছে, তাহলে আপনাকে জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে। জাজমেন্ট অ্যাপ্লাই করে আপনাকে দেখতে হবে, বলতে জাজমেন্ট অ্যাপ্লাই করে নট অনলি শুধু বসে থাকা, নিজে চিন্তা করা। অডিটর হিসেবে আপনি যখন অডিট ফার্মে দেখে ঢুকবেন তখন দেখবেন যে রিসিভেবলের এজিং অনুসারে আপনারা কি এজিং না, সব বড় বড় রিসিভেবল থেকে আপনি একটা ম্যাটেরিয়ালটি সেট করে যে আমার ম্যাটেরিয়ালটি নেবেন কত, ধরেন রিসিভেবল তো আপনার হয়তো 100 জন কাস্টমার থাকতে পারে, কিন্তু আপনি 100 জনকে সিটি দিবেন না, একজনের 10,000 টাকা ব্যালেন্স আছে, ওর জন্য কি আপনি সিটি দিবেন নাকি? বড় কোম্পানি হলে যার কাছ থেকে ব্যালেন্স অনেক বড় আপনার ম্যাটেরিয়ালটি লেভেল ক্রস করে, তারে হয়তো সিটি দিয়ে জিজ্ঞেস করবেন যেটা কি আদৌ রিসিভেবল কিনা। তো এটা রিসিভেবল কনফার্মেশন বলে, আপনারা রিসিভেবল কনফার্মেশন নেন যখন অডিট ফার্মে ঢুকবেন, বা যারা ঢুকেন ওরা দেখবেন। তো আপনার এটা কি করতে হয়, জাজমেন্ট অ্যাপ্লাই করতে হয় যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ক্লোজ করে, আদৌ আমার রিসিভেবলটা কি এটা রিকভারেবল কিনা। যদি আমি সার্টেন থাকি যে রিসিভেবলটা আমার রিকভারেবল না, আমি সার্টেন, আমরা যতক্ষণ দেখছি যেটা সার্টেন ছিল, এটাকে আমরা বলতেছি ব্যাড ডেট। আর যেটা আমার আনসার্টেন, যেখানে আমার হলো আনসার্টেনিটির জন্য আমরা কি করি, একটা
প্রভিশন ক্রিয়েট করি বেসড অন প্রিভিয়াস বিজনেস রেকর্ড। বেসড অন প্রিভিয়াস বিজনেস রেকর্ড আপনি ধরেন 10 বছর 20 বছর ব্যবসা করেন, আপনি বুঝলেন যে ধরেন 6 মাসের বেশি যদি রিসিভেবল থাকে, তাহলে এটা নর্মালি আমার 10% ব্যাড ডেট হয়। হ্যাঁ, এটা আপনার বিজনেস প্র্যাকটিস থেকে আপনি বুঝতেছেন। যদি আমার 6 মাসের বেশি কোনো রিসিভেবল যায়, তাহলে 10% আমার ব্যাড ডেট হওয়ার সম্ভাবনা থাকে, আমার প্রিভিয়াস রেকর্ড অনুসারে দেখা যাচ্ছে। তাহলে আপনি 10% অবশ্যই প্রভিশন রাখতে হবে। যদি 2 ইয়ার্স এর উপরে যায়, আপনি চিন্তা করতেছেন যে এখানে 30% আমার প্রিভিয়াস যে বিজনেস হিস্ট্রি, তা থেকে আমি মনে করতেছি যে এখানে আমার 2 ইয়ার্স এর উপরে গেলে 30% বা 50% আমার প্রভিশন রাখতে হয়। আমার 50% সম্ভাবনা হলো কি, টাকা আমার 50% টাকা বলতে আছে ধরেন 10 কোটি টাকা, 2 বছরে বেশি দিও, এখান থেকে 50% হয়তো আমি পাবো না আর কি, এটা আমার বিজনেস প্র্যাকটিস বলতেছে। তাইলে এটা আমার 50% আমাকে প্রভিশন রাখতে হবে। যদি মনে হয় যে না, এখান থেকে 10% আমি পাবো না বা 20% পাবো না, 20% রাখতে হবে। এটা কোন স্পেসিফিক রুলস নেই আপনি কত পার্সেন্ট রাখবেন, এটা বিজনেস টু বিজনেস ভ্যারি করতে পারে। আপনার বিজনেসের প্র্যাকটিস অনুসারে আপনি বুঝবেন যে এখান থেকে কত যেতে পারে। তো এই জিনিসের উপরে, আর আপনি অডিটর হিসেবে তো আলাদা চিন্তা করেন, রিসিভেবল কনফার্মেশন হিসেবে দেখেন, সেটা আলাদা ইস্যু। কারণ রিসিভেবল বেশি দেখানো মানে কি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ফুল আপনার দেখানো থাকবে যদি লিস্টেড কোম্পানি হয়। তার মানে আপনি দেখবেন যে ও রিসিভেবল আছে 10,000 কোটি টাকা, আসলে তো আদৌ টাকা পাবে না, আছে 5,000 কোটি টাকা অ্যাকচুয়ালি। বুঝতে পারছেন? এই যে আমাদের ব্যাংক গুলা লোন দিয়ে রাখছে হাজার হাজার কোটি টাকা, অ্যাকচুয়ালি নাই কোন ব্যাংকের কয়েকদিন আগে রিপোর্ট দেখলাম 96% হলো ব্যাড ডেট। 96% যদি ডেটে হয়, ছোট একটা ব্যাংক, নাম বলা হয়তো পত্রিকা দেখতে দেখবেন, আর কয়েকদিন আগে রিপোর্ট হয়েছে 1 সপ্তাহ। তো ওরা আছে ক্লিয়ার ব্যাংক, 96% যদি ব্যাড ডেটে হয়। তো এইরকম ফুল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো খুব সুন্দর, অনেক টাকা আছে আর কি লোন দেওয়া। তো এগুলো আর কি রিকভারেবিলিটি চিন্তা করতে হবে, রিকভারেবিলিটি চিন্তার বেসিসে আপনাকে এই জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে। এখন দেখেন, যদি অ্যালাউন্স হয়, তাহলে অ্যালাউন্সের জন্য জার্নালটা কি দেবো আমি একজন বলেন তো? ব্যাড ডেটের জন্য আমরা দিচ্ছি ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, রিসিভেবল ক্রেডিট। তাহলে অ্যালাউন্সের জন্য কি দিচ্ছি? অ্যালাউন্সের জন্য কি দিচ্ছি আমরা জার্নাল? অ্যালাউন্স ফর রিসিভেবল ডেবিট, রিসিভেবল ব্যাড ডেট এক্সপেন্স ক্রেডিট। অ্যালাউন্স ফর রিসিভেবল তো ক্রেডিট, ইরিকভারেবল ডেট, ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট হয়। এটা কিন্তু ব্যাড ডেট এক্সপেন্সের সাথে আসবে, অ্যালাউন্স ফর রিসিভেবল ক্রেডিট হয় আলাদা। আর যদি রিভার্স হয়, রিভার্স হলে যে আমি এই যে সেম আগেরটার মতো আমি প্রভিশনটা বেশি রেখে ফেলছি, এটা রিভার্স হয়ে গেল, আমাকে কমানো লাগলো, তখন অ্যালাউন্স ফর রিসিভেবল ডেবিট, ইরিকভারেবল ব্যাড ডেট এক্সপেন্স ক্রেডিট, রিভার্সেন্টই হয়, জাস্ট রিভার্সেন্টে যদি ডিক্রিজিং রিডিউস করা লাগে। এখন এখানে আসেন, না অনেক কিছু কথাবার্তা বলা আছে, এই পুরা কথাবার্তারে এই ম্যাথটাকে আমরা একটু দেখি, দেখার পরে এক্সেলে আমরা এটাকে টেমপ্লেটে আনবো, আরো কিছু ডিসকাশন দিয়ে আনবো এখানে। স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন বলেন। ইরিকভারেবল ডেট এক্সপেন্স আর হচ্ছে অ্যালাউন্স ফর ব্যাড ডেট, হ্যাঁ, অ্যালাউন্স ফর রিসিভেবল, এই দুইটার মধ্যে মূল পার্থক্যটা কোথায়? আচ্ছা, মূল পার্থক্যটা হলো, একটা হলো ব্যাড ডেট এক্সপেন্স, এটা শিওর সার্টেন। ধরেন আমি আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমার কাছে যে সেল করলেন 1 কোটি টাকা, আপনি শিওর যে 20 লাখ টাকা আপনি পাবেন না, তাহলে সেটাকে আমরা বলতেছি ব্যাড ডেট, একবারে ফুললি ব্যাড ডেট, এটা পাবেনই না আর কি, আপনি সার্টেন শিওর। তখন আপনি ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট করেন, রিসিভেবল ক্রেডিট করেন, সেটা আপনি রিসিভেবল থেকে বাদ দেন। আর আরেকটা এন্ট্রি হলো যে না, এরকম না, এটা সার্টেনিটি না, আপনার 100 কাস্টমার আছে, 100 কাস্টমারের মধ্যে আপনার এজিং করা থাকে, দেখবেন রিসিভেবল এজিং থাকে। কোন কাস্টমার আপনি ক্লাসিফাই করছেন যে আমার 10 জন কাস্টমার হলো এই 3 মাস বকে আছে, বাকি 20 জনের আছে 6 মান্থ ডিউ করে আছে, বাকি 50 জনের আছে 1 বছরের উপরে এরা টাকা দেয় না, এরকম একটা ক্যাটাগরাইজ থাকে দেখবেন রিসিভেবলের, এজিং থাকে। এজিং দিয়ে গুগলে সার্চ দিলে দেখবেন এরকম আসে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, বা যে কোনো একটা লিস্টেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখতে পারেন, নিশ্চয় একটাই দেখতে পারেন, দেখবেন আসছে এখানে কত এজিং করা থাকে, যে 1 থেকে 3 মাসে কত রিসিভেবল, 3 মাস থেকে 6 মাসে কত রিসিভেবল, 6 মাস থেকে 1 বছরে কত, 1 বছর থেকে 18 মাসে কত, দেন 18 থেকে 2 বছরে কত, এরকম একটা ক্যাটাগরাইজ করা থাকে কত টাকা। সেখান থেকে আপনি অ্যাজ পার প্রিভিয়াস আপনার বিজনেস রেকর্ড অনুসারে আপনাকে জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে, যে আমার 2 বছরের উপরে যে রিসিভেবল গুলা, এগুলা নর্মালি আমার 10% ব্যাড ডেট হয়, 10% ব্যাড ডেট হয়। এখানে কিন্তু আপনি সার্টেন না, আপনি জানেন না, আপনি প্রিভিয়াস আগের বছরের বিজনেস রেকর্ড থেকে আপনি বুঝতে পারছেন যে এরকম হয়। তাহলে 2 বছরের উপরে যে টাকা রিসিভেবল আছে, ওটার উপরে 10% আপনাকে প্রভিশন রাখতে হবে। যদি আমার হয় যে 1 বছরের উপরে যেগুলো রিসিভেবল, 1 থেকে 2 বছর, সেটার জন্য আমাকে 5% এই টাকা আমার কি বাদ যেতে পারে, যেটা আপনি টাকা ব্যাড ডেট হতে পারে পাবেন না। তাহলে এই 1 থেকে 2 বছরের মধ্যে যা রিসিভেবল আছে, এটার উপরে 5% আপনাকে প্রভিশন রাখতে হবে।
প্রুডেন্স কনসেপ্ট অনুসারে ওই যে অ্যাকাউন্টিং এর যে কনসেপ্ট আছে যে ফিউচার লসকে আগে রিকগনাইজ করা, এটা ওই সম্ভাব্য ক্ষতিকে, যেটা বাংলায় যদি বলেন সম্ভাব্য ক্ষতিকে এখনই রিয়েলাইজ করা, এই কনসেপ্টে এটা অ্যাপ্লাই করে। বুঝতে পারছেন? জি এখন স্যার ক্লিয়ার? জি স্যার ওকে, এটা আমরা যাবো, এখানে ক্লিয়ার হয়ে যাবে। আলাদা আরো কি, এটা আমরা এই জার্নালটা এই ম্যাথটা করলে অনেকটাই সলভ হয়ে যাবে। এটার ভিতরে পুরো ট্রিটমেন্ট আছে, প্রেজেন্টেশন কিভাবে দেখাবে এটা আমরা এক্সেলে যাবো আর কি। এখানে স্যার দেখেন একটা কি কোশ্চেন আছে। ছিল স্যার। জি স্যার একটা বলেন কোশ্চেন ছিল স্যার। বলেন বলেন। স্যার সাপোজ স্যার আমার প্রথম পিরিয়ডে স্যার আমার একটা ব্যাড হলো, মনে করি স্যার 10,000 ব্যাড হলো, কিন্তু স্যার আমার পরের পিরিয়ডে স্যার আরো ব্যাড হয়, যেমন স্যার 15,000 হলো, তাহলে সেক্ষেত্রে স্যার জার্নালটা স্যার কিভাবে স্যার জার্নাল? এই সব জার্নাল এখানে আছে, হ্যাঁ, আপনার সব সলিউশন এখানে আছে, আপনার কোশ্চেন এটার মধ্যেই আছে, এটা এই এখানে সলভ হয়ে যাবে। আচ্ছা এটা দেখেন, এই বিজনেস কমেন্সেস অপারেশন আগে আমরা শেষ করি। একটা দুইটা স্লাইড আছে তো, এরপরে একটা দুইটা না, মোটামুটি ভালোই স্লাইড আছে, 5-6টা আছে। আচ্ছা এই 5-6টা আমরা শেষ করি। 5-6টা শেষ করার পরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে পরে এডিশনাল যে আপনার ক্লিয়ার হয়নি, এগুলো আমরা নিব একসাথে। এই বিজনেস কমেন্স অপারেশন 1 July 2004 and in the 12 months to 13 June 2005, okay, makes credit sale হলো 3 লাখ, write off irrecoverable debt 6,000 টাকা, cash received from credit customer during the reporting period is 2,44,000 দেখেন এখানে তাহলে কি করছে সে, এটা একটু ক্লিয়ারলি দেখেন। এই দুইটা ম্যাথ ক্লিয়ারলি দেখলে আপনার পুরো ওভারঅল সব ক্লিয়ার হবে, ব্যাড ডেট এবং প্রভিশন সবকিছুই। ক্রেডিট সেলস ডিউরিং দ্য রিপোর্টিং পিরিয়ড 3 লাখ টাকা ছিল। অ্যাড রিসিভেবল এট 1 July বলতে ওপেনিং কোনো আমার রিসিভেবল ছিল না এখানে। টোটাল ডেট বলতে ক্লোজিং আমার টোটাল ডেট, আমি রিসিভেবল হলো কত, 3 লাখ টাকা এই বছরে। সেখান থেকে আপনি রিসিভেবল রিসিভ করলেন কত, 2,44,000 ব্যাংকের মাধ্যমে রিসিভ করলেন। ডিউ থাকে কত, 56,000। 56 এর মধ্যে ইরিকভারেবল ডেট মানে কি, এটা ব্যাড ডেট, এটা শিওর আপনি কি পাবেন না, এটা কিন্তু প্রভিশন না। কারো কনফিউশন আছে যেটা প্রভিশন, আবার কনফিউশন তো নাই নাকি, না কনফিউশন স্যার, আছে? কনফিউশন নাই, না ওকে, এটা স্যার। ব্যাড ডেট মানে এটা শিওর, এটা পাবেন না। তাহলে যদি এটা শিওর না পাই তাহলে আমরা জার্নালটা কি দেই, ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তার মানে কি হয়, এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল থেকে এটা মাইনাস হয়। লেস, এই যে এখানে যদি আমি দেখি লেস, এখানে আমার কি আছে, লেস এখানে আমার কি হয়, এই যে রিসিভেবল ইরিকভারেবল ডেটস রাইট অফ কত, 6,000। ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট করতেছি, সেটা আমার পিএনএল অ্যাডমিন এক্সপেন্সে যাচ্ছে। রিসিভেবল কে যেহেতু ক্রেডিট করতেছি, তার মানে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যখন ফাইন্যান্সিয়াল পজিশনে যখন আমি দেখাবো রিসিভেবল থেকে আমি সেটা মাইনাস করে দেখাবো, যে লেস রিকভারেবল ডেট 6,000। তার মানে টোটাল বছর শেষে আমার আর রিসিভেবল আউটস্ট্যান্ডিং থাকে 50,000। ওকে, পরবর্তীতে এই যে এটা পিএনএল এ কিভাবে দেখাবে, পিএনএল না, আচ্ছা পিএনএল পরবর্তীতে এন্ট্রি বলছে, এখানে আরেকটা এন্ট্রি আছে, অফ দিস আউটস্ট্যান্ডিং ক্রেডিট রিসিভেবল মানে এই 50,000 টাকার মধ্যে an allowance of 10% is required to reflect the risk of non-payment of debt। এই যে আমি যে এক্সাম্পলটা দিলাম আপনাদের এতক্ষণ আলোচনা করছি, যে আমার রিসিভেবল এর এজিং থাকে, আপনাদের যদি আমি একটা এজিং এর দেখেন, একটা যে কোনো একটা এজিং দিলে দেখেন ইমেজ আসবে, আপনার কি ইমেজ আসবে, গুগলে সার্চ দেন স্কয়ার অ্যাকাউন্ট দেখেন, যে কোনো লিস্টেড অ্যাকাউন্ট দেখেন, তাহলে ওখানে দেখবেন পাবেন রিসিভেবল এজিং। হ্যাঁ, এজিং এর বেসিসে এটা কোম্পানির প্র্যাকটিসের বেসিসে তারা হলো একটা ইয়ে করে নেয়। এই যে দেখেন এরকম থাকে আর কি। হ্যাঁ, এই যে এভাবে থাকে, এরা 0 থেকে, এটা তো আপনাদের বড় না করলে দেখা যাবে না, ইমেজটা ছিল এখানে। এই যে দেখেন এইভাবে থাকে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রিসিভেবলের নিচে একটা সাব নোট দেওয়া থাকে, এটা দিতে হয় ম্যান্ডেটরি। যেগুলো লিস্টেড এন্টিটি, প্রাইভেট লিমিটেড কোম্পানি দেওয়া লাগে না, লিস্টেড এন্টিটি গুলো দেয়, এগুলো থাকে। 0 থেকে 30 ডেজ রিসিভ ডিউ কত, 31 থেকে 60 ডেজ। এটা আপনার অনেক সময় 30 ডেজ অনেকে আসে না, অনেকে না 190 দিনে বলে, এখানে জাস্ট বোঝার জন্য 31 থেকে 60 ডেজ, 61 90 ডেজ, 91 থেকে 120, এভাবে একটা ক্লাসিফিকেশন আছে। তাহলে আপনার এখানে এটা 6 মাসের বেশি ডিউ হয়ে গেছে, তাহলে 6 মাসের মতো ডিউ। 6 মাসের মতো ডিউ হলে আপনার যদি বিজনেস প্র্যাকটিস থাকে, যে আপনি আগের রেকর্ড থেকে বুঝতে পারতেছেন যে 6 মাস যদি ডিউ হয়ে যায়, তার মানে 10% কাস্টমারের সম্ভাবনা আছে যে টাকা কম দিবে, পাবেন না ঠিকভাবে, 10% ভ্যালু। তাহলে 11 কে যে 10%, তার মানে 11 কে 10%, 1,100 টাকা আপনার হলো ধরতে হবে প্রভিশন, যেটা আপনি পাবেন না। এটা কোনো ফিক্সড রুল না, এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, আপনি 5% হইতে পারে। এটা আপনার প্রিভিয়াস বিজনেসের যে রেকর্ড
তার বেসিসে আপনাকে ডিটারমাইন করতে হবে যে রেটটা কত হবে, এটা কি 5 হবে না 10 হবে না 15 হবে না 20 হবে। এটা আপনার বিজনেস একটা পলিসি থাকবে, আগের প্র্যাকটিসের বেসিসে আপনি পলিসি ডিটারমাইন করবেন যেটা কত আপনি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। দেন তাহলে এখানে বলছে কি, of this outstanding trade receivable an allowance of 10% is required to reflect the risk of non-payment of debt। এটা দেখেন ব্যাড ডেট ছিল আমার 6,000, তাহলে আমি পিএনএল এ দেখাবো 6,000 একটা ব্যাড ডেট আছে। দেন আপনাকে বলছে এই 50,000 এর উপরে এডিশনাল 10% আপনাকে প্রভিশন রাখতে। তার মানে ব্যাড ডেটের যে প্রভিশন, এই 5,000 টাকা 10%, এটা আপনাকে আবার নতুন করে রাখতে হবে। তাহলে 5,000 টাকার জন্য জার্নাল কি এবং এই প্রেজেন্টেশন কি, এটা আমরা এক্সেলে একটু দেখি। আপনারা চাইলে প্রেজেন্টেশন এখানে না দেখে আরো এইদিকে ক্লিয়ার হবেন। হ্যাঁ, আমাদের এই কেসে প্রথমে ফার্স্টে ছিল কি, ফার্স্টে ছিল ধরেন 1 জুলাই, ধরেন হ্যাঁ 1 জুলাই 2024 বা 5 একটা ধরেন 4। এখানে আপনার ছিল প্রথমে সেলস, আপনি সেলস করেন কত টাকা সেলস করছেন বলছেন তো, বলেন তো কত ছিল আগের ম্যাথে, এটাই 3 লাখ টাকা তাই না, 3 লাখ 3 লাখ। 3 লাখ টাকা। তাহলে আপনার 3 লাখ টাকা যদি সেলস থাকে তাহলে আপনি জার্নাল দিবেন কি আর সেলস, রাইট। এটাতে জার্নাল কত দিলেন 3 লাখ, এটা দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ওকে। তাহলে 3 লাখের পরবর্তীতে আপনাকে কি বলছে যে এই টাকা থেকে 2,44,000 টাকা আপনি রিসিভ করছেন, ধরেন যে কোনো একটা ডেট দিতে পারেন, 30শে জুন বা 31 ডিসেম্বর, একটা ডেট দেন যে কোনো একটা, 2024। কত টাকা আপনি রিসিভ করছেন 2,44,000, তাহলে এখানে কি হবে জার্নাল, ক্যাশ ডেবিট 2,44,000 ইয়ার আর ইয়ার ওকে ক্রেডিট 2,44,000, ওকে রাইট 2,44,000। হ্যাঁ, দেন 6,000 বলছে কি ব্যাড ডেট আছে তাই না, জি স্যার। রাইট। 30 জুন 2000, এটা ইয়ার এন্ডে আমরা ধরি যে ইয়ার এন্ডে, এটা ব্যাড ডেট। যারা একটু এক্সপার্ট লোকজন আছেন এখানে অনেক, তাদের কাছে একটু মনে হবে সিম্পল জিনিস আর কি। হ্যাঁ, এটা আসলে সাবটার এত বেশি কঠিন না আর কি। যারা হয়তো অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের না, ওনাদের জন্য একটু ইয়ে হবে, ঠিক আছে, ওনাদের জন্য লার্নিং হবে, আপনাদের জন্য একটু ইজি হইতে পারে। আপনারা আপনাদের কলিগদের জন্য একটু আর কি স্যাক্রিফাইস করেন। হ্যাঁ, আচ্ছা রাইট, এই পর্যন্ত তো ঠিক আছে না, ঠিক আছে না, জি স্যার জি স্যার জি স্যার। ওকে। এখন এটা যদি আপনি প্রেজেন্টেশন দেখেন, পিএনএল এ কিভাবে প্রেজেন্টেশন দিবেন বলেন তো, এখানে রেভিনিউ আমার কত আসবে, রেভিনিউ 3 লাখ লাগছে। ওকে। তারপরে লেস ভ্যাট ডেট এক্সপেন্স অ্যাডমিন সংক্ষেপে লিখে ব্রেকেটে লিখি ব্যাড ডেট কত, 6 -6,000, রাইট। 6,000। হ্যাঁ 6,000, ওকে। তাহলে বাকিটা হলো আমার নেট প্রফিট। রিসিভেবল যখন প্রেজেন্টেশন দিবেন ফাইন্যান্সিয়াল পজিশনে, হ্যাঁ স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, ফাইন্যান্সিয়াল ইয়ার পজিশন 3 লাখ এফএফ। আচ্ছা ব্যালেন্স শিটে লিখি সংক্ষেপে, ব্যালেন্স শিটে লিখলাম, ব্যালেন্স শিট বার্ন ভুল হয়েছে, পরেরটা ব্যালেন্স শিট বার্ন ভুল পরে ঠিক করে, ওকে। তাহলে এর আমার এখানে কত আসবে 3 3 লাখ লাখ তাই না। 3 লাখ। এই ব্যাড ডেটটা কি হবে, ব্যাড ডেটটা কিভাবে প্রেজেন্টেশন দেখাবেন, আর কালেকশন কত ছিল আমার, লেস কালেকশন, কালেকশন কত, 2,44,000। -2,44,000, ওকে। এবার লেস ব্যাড ডেট তাই না, ব্যাড ডেট 6,000। 6,000। এই যে আপনারা এক্সপার্ট হয়ে গেছেন, দেখছেন এবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রেজেন্টেশন জেনে গেছে। 50,000 আর কি আছে 31 ডিসেম্বরে রিসিভেবলের এয়ার ব্যালেন্স, এয়ার 31, সরি 13 জুন, হ্যাঁ 13 জুন এয়ার ব্যালেন্স। কি একটু কথা বলতেছেন, হ্যাঁ একটু মিউট করে একটু কথা বলবেন। 13 জুন 2025 এ এয়ার ব্যালেন্স, রাইট, এটা আছে। তাহলে এখন এই 50,000 যখন ব্যালেন্স আছে, কোশ্চেনে আরেকটা প্রশ্ন বলা আছে, কোশ্চেনে আরেকটা প্রশ্ন হলো বলছে যে এই যে 50,000 রিসিভেবল আছে, এটার উপরে 10% আপনাকে অ্যালাউন্স রাখতে, প্রভিশন রাখতে 10%, বুঝতে পারছেন, যে এটা আনসার্টেনিটি, যে এই 50,000 টাকার মধ্যে হয়তো বা 10% আপনি
পাবেন না। এই হয়তোবাটাকে কিভাবে ঠিক করবেন? এই হয়তোবা ঠিক করবেন আপনি হলো কিসের বেসিসে? অ্যাজ পার আপনার প্রিভিয়াস বিজনেস প্র্যাকটিস অনুসারে। এটা আপনি ওই এখন বলতে পারবেন না। এখন যদি আমারে বলেন যে, "স্যার এটা কিভাবে হইছে?" এটা অ্যাকচুয়ালি বলা সম্ভব না। এটা আপনার বিজনেসের রেকর্ড অনুসারে আপনি বলতে পারবেন। যখন আস্তে, আস্তে ব্যবসা করবেন তখন বা আপনি বুঝবেন আগের রেকর্ড অনুসারে, তখনই দেখতে পারবেন যে এটার কত, হ্যাঁ? তো এখানে আপনাকে বলছে যে 10% আপনাকে কি রাখতে? প্রভিশন রাখতে। এই ৩০ জুনে আপনি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করবেন, ৩০ জুন। 10% ব্যাড ডেট প্রভিশন, হ্যাঁ? তো এটার জার্নালটা কি দিবেন বলেন তো? এই ব্যাড ডেট প্রভিশনের জার্নালটা কি দিবেন? স্যার ব্যাড স্যার ডে স্যার রিকভারেবল ডেট এক্সপেন্স আর অ্যালাউন্স ফর রিসিভেবলস ক্রেডিটস। ওকে, ওকে। অ্যালাউন্স ফর রিসিভেবল, হ্যাঁ? আর ব্যাড ডেট আর ইরিকভারেবল একই কথা, হ্যাঁ? আমি ব্যাড ডেট ইজিলি লিখতে সহজ হইছে, আগেরগুলো লিখছি এইজন্য লিখছি, হ্যাঁ? এটা একই জিনিস। তো এখানে আপনার 10%, 10% কোন টাকার উপরে? এই রিসিভেবলের 10%। 50,000 উপরে। হ্যাঁ, 50,000 10% 5,000 টাকা। ঠিক আছে? 5,000 টাকা স্যার। আর ক্রেডিটে এখানে প্রভিশন হলো 5,000 টাকা। ওকে, জার্নাল এটাই। বাট যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এটা প্রেজেন্টেশন করবেন, তখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রেজেন্টেশন হবে এই যে ব্যাড ডেট এক্সপেন্সের সাথে এই 5,000 টাকা। অ্যাকচুয়ালি যেহেতু আমার জার্নাল কিন্তু ডেবিট, কিন্তু দুইটাই ব্যাড ডেট এক্সপেন্স। ব্যাড ডেট যেটা ইরিকভারেবল, যেটা আপনি সার্টেন যে টাকা আপনি কখনো পাবেন না, সেটার জন্য ডেবিট আমার ব্যাড ডেট এক্সপেন্স। যেটা আমার প্রভিশন সেটার জন্য ডেবিট ব্যাড ডেট এক্সপেন্স। তার মানে কি এটা একই জিএল এ যাবে। এই যে আপনাদের যে এতক্ষণে যে জেনারেল জিএল দেখাইলাম একটাতে, হ্যাঁ, উপরে, এটা সেম জিএল এ যাবে। বুঝতে পারছেন? একই জিএল এ গিয়ে যোগ হবে, ব্যালেন্স হবে আর কি, যে কিউমুলেটেড ডেবিট ক্রেডিট একসাথে হবে। তার মানে ডেবিটটা একসাথে হবে। তো ডেবিটটা একসাথে হওয়া, দুইটা ডেবিট হওয়া মানে এলো যোগ হয়ে যাবে, এটা প্লাস হয়ে এখানে প্রেজেন্টেশনটা হবে এভাবে হবে, হ্যাঁ, যখন আপনারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করবেন। আর এইদিকে ব্যালেন্স শিটে যখন করবেন, ব্যালেন্স শিটে তখন এখানে আরেকটা লাইন আইটেম বাড়বে, এটা ব্যাড ডেটের সাথে আর এখানে যোগ হবে না, এখানে হবে লেস, এই যে অ্যালাউন্স ফর, এটা লিখবেন, হ্যাঁ, অ্যালাউন্স ফর রিসিভেবল। রিসিভেবল, এটা লিখে বাদ যাবে, হ্যাঁ, এটা লিখে বাদ যাবে। আলটিমেটলি রিসিভেবল এর এটা হবে, এটা কিন্তু আবার ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্রেডিট পাশে নিয়েন না। আমরা যখন ওই যে এসএসসি ইন্টার অথবা গ্রাজুয়েশনের বইতে দেখবেন প্রভিশনটা আবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্রেডিট পাশে লেখে, লাইবিলিটি পাশে, এটা এরকম না, এটা নেট হবে, এটা রিসিভেবলের সাথে নেট হয়ে হবে, হ্যাঁ। আপনারা যদি দেখেন আর কি। এখন অবশ্যই আপনার এমসিকিউ তো এটা কাজ নাই, থাকতেও পারে হয়তো বা এই এখানে। স্যার এই অ্যালাউন্সটা কি রিসিভেবল থেকে বাদ যাবে? হ্যাঁ, রিসিভেবল থেকে বাদ যাবে, রিসিভেবল থেকে বাদ যাবে, রিসিভেবল থেকে বাদ যাবে, বাদ গিয়ে আলটিমেটলি অ্যাকচুয়ালি ব্যালেন্স হবে, এটা বাদ দিয়ে হবে। তো এটা নিচে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ ওটার উপর ফর্মুলা অ্যাপ্লাই করছি তো। এটা বাদ দিয়ে 45,000 অ্যাকচুয়ালি রিসিভেবল দেখাবে। ব্যালেন্স এস এট 13 জুন 2025 এভাবে হবে, হ্যাঁ, যখন প্রেজেন্টেশন দেখাবেন ব্যালেন্স শিটে। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন না আছে? স্যার, আর একটা এই যে কোশ্চেন দেখেন, ছিল। দাঁড়ান দাঁড়ান একটু, হ্যাঁ, এই যে দেখেন এখানে হবে, যিনি কোশ্চেন করছেন, এই যে 45 হবে, যে ক্যারিং অ্যামাউন্ট ইন দ্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, ঠিক আছে, এভাবে হবে এখানে। বলেন, কোশ্চেন বলেন। স্যার ওই যে অ্যালাউন্সের যে ব্যাপারটা স্যার, ওইটা অনেকে স্যার ওই যে ব্যালেন্স শিটে ক্রেডিট পাশেও স্যার রাখতে। না না, ক্যারিং পজিশন রাখার সুযোগ নেই, এটা রাখলে ভুল আর কি, হ্যাঁ। এই যে এখানে দেখেন, বই দেখেন, আবার দেন আপনি এখানে এটা কারণ রিসিভেবলের সাথে নেট অফ হবে, হ্যাঁ। কেন হবে না, এটা লজিকটা বুঝেন, কেন হবে না লজিকটা বুঝেন। আর্টিফিশিয়ালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বাফারিং দেখাবে। কিভাবে বাফারিং দেখাবে? আপনি যদি এখানে 5,000 নেট অফ না করে 50,000 দেখান, আর এখানে আবার ক্রেডিট পাশে আপনি 5,000 লিখলেন, ক্রেডিট পাশে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনার মিলে যাবে, হ্যাঁ। বাট জি টোটাল অ্যাসেটটা আপনার তখন দেখাবে কিন্তু 50,000, এখানে টোটাল লাইবিলিটি দেখাবে 50,000। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হিউজ বাফারিং দেখাবে, ফিগার অনেক বড় দেখাবে। বুঝতে পারছেন? আমার এক কেস আছে, এটা অনেক বড় কোম্পানি, বাংলাদেশের নাম বললেই শুনবেন, লিস্টেড কোম্পানি, তাদের এক সাবসিডিয়ারি, আমি যখন একটা ছিলাম তখন ধরুন 1200 কোটি টাকার এমন ট্রানজেকশন। এটা কিসের ট্রানজেকশন? ট্যাক্সের প্রভিশন, হ্যাঁ। আমরা প্রত্যেক বছর বছর ধরেন, প্রত্যেক বছর বছর আমি ট্যাক্স প্রভিশন রাখেন, তাহলে ট্যাক্স প্রভিশন জানা হলো ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট, হ্যাঁ, এখানে ধরেন ডেবিট, হ্যাঁ, ডেবিট,
দেন ট্যাক্সের কি করলেন, ট্যাক্স পেয়েবল ক্রেডিট করেন, তাই না? পেয়েবল ক্রেডিট করেন, এখানে ট্যাক্স পেয়েবল ক্রেডিট করলেন, এটাই তো ট্যাক্সের জার্নাল নাকি? Yes. আবার ডুরিং দ্য ইয়ারে তো আপনি ট্যাক্স পেও করেন, শুধু তো পেয়েবল থাকে না। তো যখন ট্যাক্স পেইড করেন তখন আবার জার্নাল দেন, কি জার্নাল হবে বলেন তো? বলেন কি জার্নাল হবে একটু বলেন না। ডেবিট। আর কি ব্যাংক কি হবে? Credit. ক্রেডিট। ওকে, অ্যাডভান্স ট্যাক্সে। তার মানে এই ফিগার হয়ে গেছে, ধরেন 5 বছরে আপনি কোনো নেট আপ করেন না। আপনি তো যখন অ্যাসেসমেন্ট শেষ হয়ে যাবে এই অ্যাডভান্স ট্যাক্স কে আপনার নেট আপ করতে হবে, অ্যাডভান্স ট্যাক্স কে আপনি ক্রেডিট করতে হবে, বুঝতে পারছেন? এখানে ক্রেডিট করতে হবে। ইনকাম ট্যাক্স এক্সপেন্স, ইনকাম ট্যাক্স পেয়েবল যেটা, এটাকে আবার ডেবিট করে নেট আপ করতে হবে যখন আপনার অ্যাসেসমেন্ট ক্লোজ হয়ে যাবে, এটা তখন ডেবিট করতে হবে, এটা তখন ক্রেডিট করতে হবে। যতটুকু ক্লোজ হয়ে গেছে, অ্যাসেসমেন্ট ক্লোজ হয়ে গেছে প্রসেস, এটা নিটিং অফ করে দিতে হবে। না হলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি করবে, আপনি অ্যাসেট পাশে শুধু অ্যাক্রু করতে থাকলেন, লাইবিলিটি পাশে অ্যাক্রু করতে করলেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মিলে যাবে কিন্তু এটা বাফার দেখাবে, হিউজ বড় দেখাবে। তো তার কেসে 1200 কোটি টাকার কেস, আপনার তো মনে করবেন যে ওর তো 1200 কোটি টাকা অ্যাসেট বেশি, কিন্তু অ্যাকচুয়ালি তো নাই, এটা তো ফাও জিনিস। এটা যা যে লেম্যান সে কি বুঝবে? লেম্যান তো বুঝবে না। ক্লিয়ার? বুঝছেন কাহিনী? Yes. বুঝতে পারছি। এটা 5,000 টাকার এখানে এক্সাম্পল, কিন্তু এটা অনেক, এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর্টিফিশিয়ালি হিউজ বড় দেখাবে আর কি, কোনো কাজ নেই এটার ভিতরে। ওকে, এই যে এখানে আছে আপনাদের বই থেকে নেওয়া, হ্যাঁ এই যে বইতে আছে, এখানে আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিচ্ছি, এখানে বইটা আছে 45,000। আচ্ছা, এটা দেখেন, ইফ দ্য অ্যালাউন্স হ্যাজ ইনক্রিজড, মানে আমি 1 বছর অ্যালাউন্স রাখলাম, সাবসিকুয়েন্টলি অ্যালাউন্সটা ইনক্রিজ হয়েছে, তাহলে জার্নাল কি দিব? ডিক্রিজ হয়েছে, রিভার্স হয়েছে, তাইলে জার্নাল কি দিব? জার্নাল এখানে আছে, রিভার্স এন্ট্রি হবে, আপনারা সবাই বলছেন। এই রিভার্স এন্ট্রিটা অ্যাকচুয়ালি আমরা এটা থেকে বুঝবো আমরা, হ্যাঁ এই এক্সাম্পলের যে প্রেজেন্টেশন, এটা থেকে আমরা ক্লিয়ারলি হবে যে, জি বলেন, কিছু বলতেছিলেন? হ্যাঁ শুনতেছি, আমি শুনতেছি, বলেন, শুনতেছি, বলেন। আচ্ছা, আপনার ভয়েস ক্লিয়ার না, আপনি পরে বলেন, হ্যাঁ আপনার সাউন্ড আসে না, আচ্ছা সাউন্ড আসে না, হ্যাঁ। এটা দেখেন, এখানে যে এক্সাম্পল, এটা আপনাদের বাসায় আপনারা কইরেন, আমি একটা এক্সেলেন্ট, কিছু বলতেছিলেন? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন বলেন। স্যার প্রশ্নটা বলবো? হ্যাঁ বলেন বলেন বলেন। স্যার বললেন যে 10% প্রভিশন রাখার জন্য। স্যার জি এখানে এই যে 10% যদি আমি প্রভিশন রাখি তাহলে আমার কোম্পানির ধরেন 10% থেকে যদি আমি স্যার আপনার 15% কথা বা শোনা যাচ্ছে না স্যার। 20% বা 25% যদি রাখি প্রভিশনটা, তাহলে হুম। আমার এটা ফিউচার ইনকাম, ফিউচার ইয়ে, হ্যাঁ ফিউচার ইনকাম বা ফিউচার লসে মানে আমার তো মানে একটা ক্রিয়েট করতেছে না, মানে প্রফিট এবং ইয়ের ক্ষেত্রে, গেইনের ক্ষেত্রে। রাইট স্যার, রাইট। হ্যাঁ স্যার, এখন আমার প্রশ্নটা হলো যে আমি 10% রাখবো না 15% রাখলে আমার বিজনেস স্ট্র্যাটেজি ঠিক থাকবে, মানে আমার প্রশ্নটা বুঝতে পারছেন স্যার? বুঝতে পারছি আপনার প্রশ্ন, এটা এখন আমি এটা কিন্তু কোন বলছি, ভিত্তিতে আমি আমি বলি আপনার এটা, এটা বলেন তো, বাকিরা যারা ছিলেন আমি কি এটা বলছি কিনা বলেন তো, কয়বার বলছি বলেন তো, বাকিরা একটু বলেন তো, এটা কিসের বেসিসে হবে? স্যার আমার স্যার এটা প্রিভিয়াস বিজনেস প্র্যাকটিস। হ্যাঁ এটা উনি উনি যেটা, আপনি যখন ক্লাসে ছিলেন না, পরে জয়েন করছেন, নাইলে না অন্য না স্যার, জায়গায় আমি ছিলেন? পরে জয়েন করিনি স্যার, আমি একটু আচ্ছা আচ্ছা, শুনেন, এটা মাল্টিপল টাইম বলা হয়েছে, এটা ইস্যুটা হলো বিজনেসের প্রফিটে ইফেক্ট করে, রাইট? এখানে যে আমার বিজনেসের প্রফিটটা আমার কমে যাবে, যেখানে 6,000 কমে যাবে, এটা আপনি যদি বেশি চার্জ করেন প্রফিটটা আমার কমে যাবে, আর কম চার্জ না করলে প্রফিট বেশি দেখাবে, বাফারিং দেখাবে। এটা রাখার রিজন হলো কি, এটা হলো অ্যাকাউন্টিং একটা কনসেপ্ট আছে, প্রুডেন্স কনসেপ্ট। স্যার ফিউচার আবার বলবেন? সম্ভাব্য, প্রুডেন্স সম্ভাব্য ফিউচারের ক্ষতিকে আপনি এখনই রিকগনাইজ করবেন, আগেই রিকগনাইজ করবেন। কেন রিকগনাইজ করবেন, এটাও লজিক আছে। লজিকটা হলো আপনি যদি এই বছরে 6,000, যদি 5,000 প্রভিশন, এটা যদি চার্জ না করেন, এখানে আপনার প্রফিটটা 5,000 বাফারিং দেখাবে। আপনি বাফারিং দেখে এই বছরে, ধরেন এটা লিস্টেড কোম্পানি, আপনি প্রফিট দেখে এই বছরে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে টাকা পয়সা নিয়ে চলে গেছেন।
এই যে ব্যাড ডেট যেটা আছে, রিসিভেবল যেটা আছে, এটা তো আদৌ রিসিভেবল না, এখানে ব্যাড ডেট হবে, টাকা কালেকশন হবে না সবকিছু। তাহলে আপনি যদি ব্যাড ডেটটা এখানে না রাখেন, নেক্সট ইয়ারে এসে, এবার এই বছর তো প্রভিশন এখানে রাখলেন না, এখানে কোনো প্রভিশন রাখলেন না, জিরো। নেক্সট ইয়ারে এসে এটা অ্যাকচুয়ালি ব্যাড ডেট এখানে কনভার্ট হয়ে যাবে, এটা অ্যাকচুয়াল ব্যাড ডেটে হবে। নেক্সট ইয়ারে সেটা এটা তখন আলটিমেটলি পরের বছরের প্রফিটে ইফেক্ট করবে। তাহলে লুজার হবে কারা? নেক্সট ইয়ারে যারা শেয়ার হোল্ডার থাকবে তারা লুজার হবে। এই বছরে আপনি যদি ব্যাড ডেট চার্জ না করেন, তাহলে এই বছরে শেয়ার হোল্ডাররা গেইনার হবে, উনি প্রফিট নিয়ে চলে যাবে বাড়িতে। পরের বছরে যে শেয়ার হোল্ডার আসবে, ওনাদের অ্যাকচুয়াল ব্যাড ডেট হবে, টাকা পাবে না। তখন তো আর আপনি চার্জ না করার ওয়ে নাই, তখন তারা লুজার হবে। এই যে ব্যাংকগুলা যে এত বাফারিং ডিভিডেন্ড দিয়ে রাখছে, এখন যে ব্যাড ডেট হবে, এই বছর তো ডিভিডেন্ড দিতে পারে না অনেকেই, বাংলাদেশ ব্যাংক সার্কুলার দিচ্ছে যাদের 10% এর নিচে সিএল কি যেন একটা ছিল, ওটার নিচে হলে দিতে পারবে না ডিভিডেন্ড। এখন তো ডিভিডেন্ড প্রফিট দিতে পারে না, এতদিন যা দেখানো সব বাফারিং করা। তো এটা আলটিমেটলি আবার এটা যদি আবার কম চার্জ করেন, তাহলে শিখি কম চার্জ করা মানে কি, এটা চার্জ করলেন না, প্রফিট বেশি দেখাইলেন। আপনি আগে টাকা পকেট করে নিয়ে চলে গেছেন, ইনভেস্টররা পরের বছর যারা আসবে তারা লুজার। আবার যদি এটা বেশি চার্জ করেন, তাহলে কি হবে? বেশি চার্জ করলে কারেন্ট ইনভেস্টররা লুজার হবে। তো এটা একটা জাজমেন্ট থাকতে হবে। জাজমেন্টটা কিসের বেসিসে হয়? রেশনালিটি। এটা এগুলো জাজমেন্টাল ইস্যু কখনো আপনি কোনো ডকুমেন্টস দিয়ে হবে না, এটা প্রিভিয়াস বিজনেস রেকর্ড। প্রিভিয়াস বিজনেস রেকর্ড আমি বলছি যে আপনার ওয়েবসাইট থেকে ডাটা দেখাইছি যে যদি আপনার বিজনেস রেকর্ড বলতেছে যে আমার 1 বছরের উপরে যদি ব্যাড ডেট যায়, ধরেন 5 জন কাস্টমারের উপরে আমার 1 বছরের উপরে ব্যাড ডেট আছে, রিসিভেবল আছে, তাহলে আমার বিজনেস প্র্যাকটিস বলতেছে 5 জনের উপরে যদি রিসিভেবল থাকে, 5 জনের রিসিভেবল আছে, 1 বছরের উপরে গেলে আমার এটাতে 20% লোক আমাকে টাকা দেয় না, মানে 5 জনে 1 জন আমাকে টাকা দেয় না, মিস যায়। তার মানে এটা প্রিভিয়াস আপনার বিজনেস রেকর্ড, এটা একদিনে হবে না। আইডিয়া, ঠিক আছে? এটা একদিনে হবে না, এটা প্রিভিয়াস বিজনেস রেকর্ড দেখে আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে, এবং এটা জাজমেন্টটা মুখে মুখে হইলে হবে না, এটার একটা পলিসি থাকবে। আপনি কত পার্সেন্ট হলে, কত দিনের এজিং হলে, এই যে কত দিনের এজিং হলে আপনি কত পার্সেন্ট চার্জ করবেন, যে কোনো একটা লিস্টেড কোম্পানি দেখলে দেখবেন যে পলিসি বলা আছে, যদি এটা 1 ইয়ারের উপরে যায় তাহলে 10% ব্যাড ডেট রাখবে, 20% ব্যাড ডেট রাখবে, অ্যাজ পার কোম্পানি পলিসি। এটা রিটেন কোনো পলিসি থাকে বেসড অন প্রিভিয়াস বিজনেস হিস্ট্রি, বিজনেস রেকর্ড। ঠিক আছে, তো জাজমেন্টটা আপনার অবশ্যই রিয়েলিস্টিক কাছাকাছি যেতে হবে। ঠিক আছে, এখন আমরা জার্নালে স্যার যাই। হ্যাঁ, স্যার ওইটা লিস্টেড স্যার কোম্পানি কি চাইলেই স্যার পুরো হ্যালো স্যার টাকাটা করে দিতে পারবে? না, এটা কিভাবে করবেন আপনি? তাহলে তো আপনার হলে এই বছরে যদি আপনি পুরাটা ব্যাড ডেট করেন, এটা তাহলে তো হবে না। ব্যাড ডেট করলে আপনার কখন করবেন ব্যাড ডেট? আপনি যদি সার্টেন হন যে টাকা পাবেন না, শিওর, তখন ব্যাড ডেট করবেন। আনসার্টেন থাকা অবস্থাতে করার সুযোগ নেই। স্যার হুম, স্যার বলেন বলেন বলেন। স্যার এখন এখন একটু বলি স্যার। আহ, এখন আপনি স্যার সাধারণত মানে আপনারা তো স্যার সিএ কমপ্লিট করা, তো আপনারা তো জানেন যে মানে কিভাবে রাখলে ভালো হয়। এটার সাথে তো স্যার এর সাথে জড়িত, বিজনেস স্ট্র্যাটেজির সাথে জড়িত। মানে হুম, কোন স্ট্র্যাটেজিতে আপনি রাখেন ব্যাড ডেপ্টের এটা? ব্যাড ডেট স্ট্র্যাটেজিতে এটা কোম্পানির পলিসি, আমি আপনাকে বলছি, আপনি পয়েন্ট ধরতে পারেন নাই স্যার মনে আমি হয়। আমি ধরতে পারছি, আমি স্যার ধরতে পারছি। এটা আপনার হলো, বলছেন যে হ্যাঁ, কোম্পানি আপনি এইজিং, কোম্পানির আমার কোম্পানির ট্রেড তার নিজস্ব, রিসিভেবলস কি পরিমাণ আছে, মানে কোন হ্যাঁ, ধরনের আছে এটা মুখে এর মুখে না, মাধ্যমে। এটা কোম্পানির তো আর একদিনের ইস্যু না, যে ধরেন স্কোয়ার একদিনের কোম্পানি না, সে আজকে গেছে পলিসি একটা ঠিক করে দিচ্ছে, ওর পলিসি কনসিস্টেন্ট থাকবে, একটা পলিসি থাকবে, ওই পলিসির আলোকে আপনি চেক করবেন। এখন স্যার পলিসি আপনারা ঠিক আছে আপনার কিনা। জি, স্যার জি আপনি বলো। কোন পলিসিতে করেন এটা? এটার জন্য কি পলিসি, কোনো কনসেপ্ট পলিসি, আছে? না না, এটা কোনো কনসেপ্ট না, পলিসি আপনি ঠিক করতে পারবেন না, পলিসি হলো কোম্পানির ম্যাটার, এটা ম্যানেজমেন্টের ইস্যু। হ্যাঁ, পলিসি আচ্ছা আপনি ঠিক করতে পারবেন আচ্ছা, না। ওরা ঠিক করে দিবে যে আমার ব্যাড ডেট কি পরিমাণ এটা রিটেন পলিসি থাকে, রিটেন পলিসি তো ওরা ঠিক করা বলতে এটা ম্যানেজমেন্ট থেকে অ্যাপ্রুভ থাকে, পুরো কোম্পানিতে একটা রিটেন ডকুমেন্টস থাকে। পলিসি তো বুঝেন না, এটা একজন ঠিক করে না, পুরো আচ্ছা কোম্পানিতেই ঠিক করে। আচ্ছা কারণ পলিসি জাস্টিফাইবল কিনা সেটা ইন্ডাস্ট্রি প্র্যাকটিস থাকে। ধরেন হসপিটাল ইন্ডাস্ট্রিতে আমার কতটুকু ব্যাড ডেট হয়, ফার্মাসিউটিক্যালে কতটুকু ব্যাড ডেট হয়, আপনি পুরো ইন্ডাস্ট্রি চেক করলে আপনি গুগলে একটা দিলে আসবে, দেখবেন হয়তো ইন্ডাস্ট্রিতেও থাকে। ঠিক আছে, এটা আমার পরীক্ষার জন্য এটা আপনার দরকার নাই, আপনি হলো পাস করার চিন্তা করেন, এইসব জিনিস হলো কাজ করতে করতে শিখবেন। হ্যাঁ, বেশি দিবে বেশি, মানে একটু বেশি চিন্তা করলে, নোয়াখালীর কোশ্চেন যেটা বলে, আমি নোয়াখালীর মানুষ, আপনার মাইন্ড করেন না আর কি, বেশি এই কোশ্চেন করলে, এই চিন্তা করলে আর কি পরীক্ষার হলে পেঁচায় ফেলবেন। সিম্পলি থাকেন। কি বলেন, বাকিরা কি বলেন? সিম্পল থাকা ভালো না? জি আমার পরীক্ষার জন্য যতটুকু আসবে তার মধ্যে থাকা বেটার না? আচ্ছা, আমাদের 40 বেজে গেছে, আমরা একটু তাড়াতাড়ি শেষ করি। হ্যাঁ, এই জার্নালটা দেখে আমরা শেষ করবো, তাহলে আমাদের মোটামুটি সিলেবাস এটা দেওয়ার পরে কাভার হয়ে যাবে। জার্নাল এগুলা সিম্পল জিনিস।
এটা দেখি আগে, হ্যাঁ, এটা দেখার পরে বাকিটা করবো, এটা একই জিনিস। এটা দেখেন একটু ক্লিয়ারলি, 31 December 2002 তে আমার 28,000 রিসিভেবল, হ্যাঁ। They expect that 1% of this balance may not be collected and wish to make appropriate allowances. Before now, Alex has not made any allowance for receivable at all. তার মানে সে তার 31 ডিসেম্বরে রিসিভেবল কত 28,000, এটার 1% তাকে কি করতে হবে, প্রভিশন রাখতে হবে। 1% হলো ইরিকভারেবল ডেট এক্সপেন্স 1%, অ্যালাউন্স ফর রিসিভেবল হলো ক্রেডিট আমার কত 1%-এ 280 টাকা। নেক্সট ইয়ারে এসে রিসিভেবল ব্যালেন্স হলো 40,000, দেন আমাকে বলছে 5% কি রাখতে, প্রভিশন রাখতে। তাহলে আমার অলরেডি প্রভিশন রাখা আছে 280 টাকা, 40,000 টাকার 5% আসতেছে কত, 4×5=20, মানে 2,000 টাকা। তাহলে দেখেন আমি রিমেনিং রাখবো কত, রিকোয়ার্ড অ্যালাউন্স, এটা কিন্তু অলওয়েজ আগেরটা মাইনাস হবে, এটাই দেখানোর জন্য আর কি। রিকোয়ার্ড অ্যালাউন্স হলো 40,000 ইন্টু 5%, 2,000 টাকা। দেন আমাকে ইনক্রিজ করতে হবে প্রভিশন, আর কত, 280 টাকা আমাকে ইনক্রিজ করতে হবে প্রভিশন। তো সরি 280 টাকা, 1720 টাকা ইনক্রিজ করতে হবে 2,000 করার জন্য। এই 1720 হলো অ্যাকচুয়ালি কারেন্ট ইয়ার এক্সপেন্স হবে। ইরিকভারেবল ডেট এক্সপেন্স 1720 টাকা, অ্যালাউন্স ফর রিসিভেবল 1720 হবে কারেন্ট ইয়ারে 2023। এটা যদি আপনারা এক্সেলে দেখেন এখানে প্রেজেন্টেশন কি হবে, আপনারা একটু আমার হেল্প করবেন এটা করার জন্য। ধরেন 2003 ছিল, হ্যাঁ, আমি 2024 দিই, হ্যাঁ, 24, এটা হলে বাকিটা মোটামুটি কাভার হয়ে যাবে, আর কিছু নাই এখানে। ইয়ার ব্যালেন্স আমাকে কত বলছিল, 28,000। কত পার্সেন্ট আমাকে প্রভিশন রাখতে হবে, 1%, হ্যাঁ, প্রভিশন। তাহলে জার্নালটা কি হবে একজন বলেন তো, আর্লি শেষ করেন, আপনাদের পরে ক্লাস আছে তো, বলেন একজন বলেন কি হবে জার্নাল। স্যার ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর হ্যাঁ, অ্যালাউন্স ফর রিসিভেবল ক্রেডিট। ওকে, নাইস, অ্যালাউন্স ফর রিসিভেবল। আচ্ছা, আপনারা না আমার থেকেও বেশি পারেন, বুঝছেন, যা আছে সবাই এখানে এক্সপার্ট, যারা আছে আমার কিন্তু পাস করতে হবে আপনাদের, হ্যাঁ। স্যার কনফিডেন্সটা একটু পাই না, এই সমস্যা। কনফিডেন্স একটু বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি প্র্যাকটিস করলে পারবেন, হ্যাঁ। সোজা জিনিস, ইউনিভার্সিটিতে পড়ছেন তো, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস হলে এই যে সেলফ টেস্ট ইন্টারেক্টিভ গুলো একটু সলভ করতে হবে, তাইলে দেখবেন হয়ে যাবে। ঠিক স্যার আছে, সেলফ পাস করতে টেস্ট হবে, থেকে পাস স্যার করতে অনেক হবে। বেশি স্যার ইনশাল্লাহ স্যার, জটিল থাকে স্যার। স্যার সেলফ না টেস্টের বেশি, মধ্যে না স্যার না যা আছে স্যার তার থেকে স্যার আইসি আপনি কোশ্চেন ব্যাংক তো স্যার অনেক মানে আপনার কমপ্লেক্স স্যার। কমপ্লেক্স আছে, বেশি সবগুলা কমপ্লেক্স না। আপনাকে 100 মার্কসের মধ্যে আইসিবির কিছু সিস্টেম থাকে, 100 মার্কস কখনো কমপ্লেক্স করে না। কমপ্লেক্স আসবে 30 মার্কস। কোশ্চেনের প্যাটার্ন যখন সেট করে, ঠিক করে দেয় কোন স্ট্যান্ডার্ডে আপনি কোশ্চেন করবেন। 30 থেকে 40 এটা মোটামুটি সবাই পারবে, বা 15 মতো। দেন 20 মার্কস আসবে একটু মিড রেঞ্জে, আর 30 বা 20 আসে একটু এক্সেপশনাল আসে। ওইটা থাকবে, নাহলে আপনাকে জাজমেন্ট করবে, টেস্ট করবে কিভাবে আপনি যে মানে সবার থেকে যে এক্সেপশনাল, আপনাকে তো টেস্ট করতে হবে। আমার ওই সেলফ টেস্ট ইন্টারেক্টিভ ওয়ার্ক এক্সাম্পল করলে বাকিগুলা এত বেশি লাগবে না আপনার। কিছু জিনিস পারবেন না আপনি, তো এখানে ওই A+ পাওয়ার দরকার নাই আপনার, পয়েন্ট তো লাগবে না, জিপিএ মানে পয়েন্ট হলো 4 তো লাগবে না, বুঝেন নাই, পাস করলে হয়েছে। স্যার বি তো স্যার পেতে হবে স্যার, আমি তো স্যার হ্যাঁ, বি পাইলে হয়েছে, হ্যাঁ বি পাইবেন, বি পাবেন, সমস্যা নেই, বি পাবেন। ওই যে বড় একটা ম্যাথ আসে তো, ওইটা করলে বি পাবেন, সমস্যা নেই, বি পাবেন। আপনারা পড়াশোনা করেন তো পাবেন, আরেকটু পড়াশোনা করে পাবেন, সমস্যা নেই, হতাশ হওয়া যাবে না, হতাশ হলে তো শেষ। আচ্ছা, নেক্সট ইয়ারে দেখেন এই বছরে এয়ার রিসিভেবল কত, ক্লাস তো বুঝেন নাকি, জি স্যার। ক্লাস বুঝলে হবে, ক্লাস বুঝলে পাস করবেন। স্যার ইনশাল্লাহ স্যার, ক্লাস অনেক ভালো স্যার। বিশেষ করে স্যার ক্লাস আপনার যে এমসিকিউ গুলো নেন ওগুলো থেকে অনেক ইয়া হয় আর কি, মানে হ্যাঁ, ক্লিয়ার ক্লাস হওয়া যায় অনেক কিছু। ক্লাস বুঝলে পাস করবেন, সমস্যা নেই। কিন্তু সব হলে আপনার ওই গোল্ডেন প্লাস পাওয়া লাগবে না আর কি, হ্যাঁ, সমস্যা নেই, পাস করবেন। আচ্ছা, এখানে দেখেন 4×5=20, এখানে হলো 5% বলছে এই ইয়ারে 5% প্রভিশন রাখতে, তাই না? তাহলে এখানে জার্নাল কত হবে বলেন তো, জার্নাল তো একই, ফিগার কত হবে বলছি। ঠিক আছে স্যার 2,000 টাকা স্যার। স্যার 2,000 টাকা। না, 2,000 টাকা হবে না, আপনার হলো প্রভিশন 5%, টোটাল প্রভিশনটা আসবে, এটা তো আপনার এখানে দেখাইছি আপনাদের। টোটাল প্রভিশন আসবে আপনাদের 0.05, হ্যাঁ, 2,000 টাকা হবে টোটাল প্রভিশন। বাট আপনার দেখেন জার্নালে হবে অলরেডি 280 টাকা আমার ক্রেডিট করা আছে। তাইলে আমি এক্সাম্পলে দেখছি যে আপনাদের এখানে ছিল, দেখেন 280 কিন্তু মাইনাস করে আসবে। এটা যখন এই প্রভিশনের ইয়েটা জার্নালটা ফিগারটা বের করতে বলে,
আপনাকে রিমেনিং ফিগারটা মাইনাস করে বের করতে হবে। এই যে দেখেন এখানে, হ্যাঁ, 5%-এ 2,280 অলরেডি আছে, এটা মাইনাস করতে হবে। কেন? এই 5% প্রভিশন বলতে বুঝায় অ্যাকচুয়ালি এই বছর শেষে টোটাল প্রভিশন হবে 2,000 টাকা। তো আপনার যখন এই যে টিভি করেন, ট্রায়াল ব্যালেন্স করেন, অলরেডি ওপেনিং ব্যালেন্স আছে কত আমার? 280। ওপেনিং ব্যালেন্স তো 280 আছে, ওপেনিং ব্যালেন্স 280 বাদ দিয়ে আমার বাকিটা আমার এই বছরে চার্জ করতে হবে 280 থেকে, সরি 2,000 থেকে 280 বাদ দিয়ে আমাকে জার্নাল দিতে হবে। তাহলে আমার বছর শেষে যখন আমি এই যে টি ফর্মে লেজার সরি লেজারে করবো, আমি টি ফর্ম লেজার, তাহলে স্যার এখানে জার্নালটা স্যার একই একই হলো যে স্যার জার্নাল সেক্ষেত্রে একই হবে, জার্নাল একই হবে, ফিগারটা আপনার আগের ফিগারটা মাইনাস করতে হবে। এই 5% বলতে বছরের শেষে ক্লোজিং ব্যালেন্স থাকবে প্রভিশনের 5%, মানে 2,000 টাকা হবে বছরের শেষে। তাহলে আপনি যখন টি ফর্মে করবেন, এই যে আপনাদের জার্নাল যেটা করবেন, লেজার না জার্নাল করবেন, জার্নাল করার সময় আপনারা দেখেন টি ফর্মে যখন করবেন তখন কিভাবে করবেন। টি ফর্মে করার সময় দেখেন, আমি যদি টি ফর্মের ডেবিট পাস ধরি, এটা ধরেন আমি ডেবিট পাস ধরলাম টি ফর্মের, এটাকে আমি ক্রেডিট পাস ধরলাম, তাহলে আমার এটা কিসের এন্ট্রি? ক্রেডিট সাইডের এন্ট্রি। ক্রেডিট সাইডের এন্ট্রিতে আমার কি এখানে রিসিভেবল আছে, ব্যালেন্স আছে? সরি রিসিভেবল না, মানে অ্যালাউন্স ফর রিসিভেবল আমার এখানে দেখেন এই যে 2024 আরেকটা এন্ট্রি করতে হবে। এটা করার পর আমরা শেষ করে দিব, হ্যাঁ, 2024, ওকে ডান। এখানে বলেন তো এখানে ব্যালেন্স কি হবে? এই যে এই বছরে 2024-এ আমি এখানে কি লিখবো ক্রেডিট পাশে? স্যার এই ফর্মে 280। ব্যাড ডেট এক্সপেন্স 280, হ্যাঁ, 280 লেখার স্যার। সময় আমি লিখবো ব্যাড ডেট এক্সপেন্স, ব্যাড তাই ডেট না? এক্সপেন্স জি স্যার। জি স্যার। হ্যাঁ, লেজারে হলো অপোজিট এন্টিটা লেখে, অপোজিট যেটা থাকে যে 280, ওকে। জি স্যার। এখন এই জি স্যার। 30শে জুনে আমার ক্লোজিং ব্যালেন্স কত থাকবে? মানে সিডি কত থাকবে? বিডি তো নাই, সিডি কত থাকবে? সিডি তো এই পাশে আসবে, তাই না? এই পাশে আসবে না? জি স্যার, ডেবিট পাশে। 280, হ্যাঁ, ডেবিট পাশে আসবে। এটা হলো সিডি, এটার নাম আপনি কি দিবেন? ব্যালেন্স সিডি, ওকে। পরবর্তীতে আপনি যখন এই ডেসক্রিপশনে যদি আমি সুন্দর করে লিখি না, এটা আপনার বোঝার জন্য তাড়াতাড়ি এটা পরে ঠিক করে নিন, আপনার বুঝলে হয়েছে আর কি। আর পরীক্ষা তো আর এগুলো এখন আর আসবে না। আচ্ছা 2025-এ দেখেন, 25-এ তখন এখানে আসবে কি আবার? বিডি আসবে, তাই না? ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি তো অপোজিট পাশে আসে, তাই তো? মনে আছে নাকি? এটা আপনারা তো অনেক আগে করছেন এগুলা, ইউনিভার্সিটিতে আর কি করছেন হয়তো অনেক আগে। ব্যালেন্স বিডি পাশে আসবে। তাহলে পরের আবার জার্নাল দেখেন, ব্যাড ডেট এক্সপেন্স, তাহলে ব্যাড ডেট এক্সপেন্স আবার এখানে আসবে। এখন কত টাকা আমাকে চার্জ করলে ক্লোজিং আমার 2,000 টাকা থাকবে? মানে এখানে সিডিটা 2,000 থাকবে, জি স্যার বুঝতে 17। পারছি মানে এটা যখন 1720 টাকা। 1,720 টাকা, মানে 5% বলতে এই বছর শেষে আপনার ব্যালেন্স থাকবে অ্যাকচুয়ালি 5%, বুঝতে পারছেন? জি ব্যালেন্স স্যার জি থাকবে বছর শেষে ব্যালেন্স সিডি থাকবে অ্যাকচুয়ালি এই যে 2,000 টাকা 5%। তাহলে এটা 2,000 টাকা করার জন্য আমাকে আর কত চার্জ করতে হবে? 1,720 টাকা। এটা আছে আপনাদের বইতে করা, একবার পুরা টি ফর্ম করা আছে, ব্যালেন্স সিডি এই 2,000 টাকা, 1,700 টাকা চার্জ করতে হবে যখন আবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করবেন। এটা আমি আপনাদের দেখাই দিই, তাহলে এই দুইটা দেখাইলে আপনার বাকিটা বুঝবেন। এটা দেখে আমরা শেষ করবো, মোটামুটি হিসাবটা আর নাই। তাহলে এখানে যদি আপনার পিএনএল করেন, তাহলে পিএনএল আপনি কি করবেন? পিএনএল এ আপনার 2024, হ্যাঁ, 24 এখানে পিএনএল এ আপনার রেভিনিউ, রেভিনিউ রেভিনিউ ধরেন এখানে নিলেই ধরেন রেভিনিউ নাই, হ্যাঁ, জিরো ফিগারে। তারপরে এখানে কি করবেন? রেভিনিউ পরে লেস অ্যাডমিন এক্সপেন্স, হ্যাঁ, অ্যাডমিনের আন্ডারে কি লিখবেন? ব্যাড ডেট, তাই তো? তাই না? জি স্যার। ওকে, এখানে কত টাকা মাইনাস হবে? 280। রেভিনিউ একটা ফিগার ধরেন, রেভিনিউ নিলে একটা খারাপ দেখা যায়, 50,000 একটা ফিগার আমরা ধরি, হ্যাঁ, 50,000। তাহলে 3 বছর দেখাইলে আপনাদের শেষ পুরা, মানে আমার এই টপিকসটা শেষ হবে আর কি সিলেবাসের। 2024 এইভাবে দেখাইছি, হ্যাঁ। এখন 2000 আপনি 24 এর জায়গায় 2000 যদি 25-এ যান, পাশাপাশি লিখি, তাহলে এটাতে আরেকটা একটু ট্রিটমেন্ট আছে যে রিভার্সাল এন্ট্রিটা আমরা এখানে দেখাই দিব আর কি, রিভার্স সহ 2025। 2025 এখন সেম ভাবে এখানে হলো কত চার্জ হবে পিএনএল এ বলেন তো? আর 500।
এখানে 500 আর 500 না ধরে আরো বেশি ধরেন, 5,000 ধরেন, কারণ ওই ফিগারটা বড় হবে, 1700, 5,000। হ্যাঁ, তাহলে এই বছরে কত চার্জ করবে আমরা? ব্যাড ডেটে কত চার্জ করবে এখানে? স্যার 1720। 1720। 2,000 কিন্তু পিএনএল আসবে না, বুঝতে পারছেন? এটা বোঝানোর জন্য দিচ্ছি। পিএনএল আসবে এই যা জার্নালে দিচ্ছেন, রেস্ট অফ দ্য ফিগার, রেস্ট অফ দ্য ফিগার। হ্যাঁ, এখন এই জিনিসটা যখন আবার ফাইন্যান্সিয়াল ব্যালেন্স শিটে দেখাবেন, হ্যাঁ, ব্যালেন্স শিট, ফাইন্যান্সিয়াল পজিশন ব্যালেন্স শিটে, ব্যালেন্স শিটে যখন দেখাবেন এআর, তাহলে এই বছরে 2024-এ এটা দেখালে একটু শেষ, আজকে একটু কষ্ট করেন, 5টা মিনিট আর দেন, তাহলে আপনাদের আর এটা করা লাগবে না। হ্যাঁ, ধরেন এখানে এআর এর 40-এর ব্যালেন্স ছিল, 40 দিয়ে আমরা করি, বা 28 ছিল, 28 দিয়ে করি, 28 লেস, এখানে কি লেস দিব বলেন তো? স্যার ব্যাড ডেট এক্সপেন্স অ্যালাউন্সে আছে, অ্যালাউন্সে আছে, যাক একই। হ্যাঁ, তো এটা 28,000 এখানে হবে, তাই? আর পরের বছরে যখন যাবেন, এই যে 2025-এ যখন যাবেন, 2025-এ কি হবে এআর? স্যার আমার হচ্ছে 2000, 27,720 টাকা ব্যালেন্স নাকি? হ্যাঁ না, এখানে লেস হবে। লেস কত টাকা লেস হবে অ্যালাউন্সটা? 1720। না, অ্যালাউন্সের ব্যালেন্স আপনার 1720 নাই। অ্যালাউন্সের আমি যদি আপনি এই যে লেজার করেন, এই যে আপনি এখানে তো লেজার করছে, আমার সিডি কত? 2,000 টাকা। এটা তো ব্যালেন্স শিট আইটেম, ব্যালেন্স শিট আইটেমে কিন্তু 2,000 টাকা মাইনাস হবে, নাইলে মিলবে না ডেবিট ক্রেডিট আপনার, বুঝতে পারছেন? এটা হবে জি 2,000 টাকা, এখানে 2,000 টাকা হবে, 2800 হবে না, কারণ আপনার ব্যালেন্স শিট আইটেমে আপনার এটা ক্রেডিট পাশে, লায়াবিলিটি পাশে যাওয়ার কথা ছিল। এটা এই অ্যালাউন্স ফর রিসিভেবল তো ক্রেডিট এন্ট্রি, আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আপনারা বলছেন লায়াবিলিটির পাশে যাওয়ার কথা ছিল, লায়াবিলিটি পাশে না নিয়ে আমরা রিসিভেবলের সাথে নেট আপ করতেছি। 1700 নেট আপ করলে হবে না, কারণ 1700 টাকা হলো নেট আপ করলে আপনার এই যে আমার যে এটা যে লেজার, লেজার মিলবে না তো, বুঝতে পারছেন? অ্যাকাউন্টসও মিলবে না আপনার করতে গেলে, দেখবেন এখানে 2,000 আসবে, রাইট? জি স্যার। দেন 2000, জি বলেন। স্যার এআর আমরা 27,720 না নিয়ে 40,000 কেন নিলাম? 28,000 না নিয়ে এখানে আমি এটা না, এর একটা এটা অ্যাজাম্পশন ধরে নেন, এই যে এই ফিগার থেকে নিচ্ছি, 27,000 আমি চাই না, এটা অ্যাজাম্পশন ফিগার 40,000, এটাই এক্সাম্পল থেকে নেওয়া, এক্সাম্পল থেকে। এর আপনার ভুলে যান, আপনার এখানে ইস্যু হলো এটা 2,000 এর ইস্যু। আপনি কি 2,000 নিবেন না 1700 নিবেন, এটা টেস্ট করার জন্য আপনাকে দিচ্ছি, এর তো বলাই থাকবে, ওইটা প্যাচগুস লাগাই না। এই যে আগেরটাতে আমি নিচ্ছি 280, হ্যাঁ, এটা নিয়ে কোনো কোশ্চেন নাই, কোশ্চেনটা হবে আপনাদের এটা এই ফিগার নিয়ে কোশ্চেন হবে 2,000 টাকা, কারণ আপনি কনফিউশনে পড়ে যাবেন 1700 নিবেন না 2,000 নিবেন, কারণ দেখেন এটা লাইবিলিটি সেটেন্টে ছিল, মানে ক্রেডিট এন্টে ছিল, 2,000 টাকা আমার হলো, লেজারের ব্যালেন্স আছে 2,000 টাকা, 2,000 টাকা নেট অফ হবে এখানে, 2,000 টাকা, হ্যাঁ, মিটিং অফ হবে। আর আরেকটা এন্ট্রি 2026-এ আপনি রেভিনিউর এন্ট্রি দিয়ে যদি বুঝেন, এটা বুঝলে কাজ শেষ, আপনাদের পুরা সিলেবাস, এই চ্যাপ্টারের সিলেবাস আমার ডান। এটা হলো রিভার্স এন্ট্রি, দেন রিভার্স এই অ্যালাউন্স ফর রিসিভেবলে আপনার এখন পরের বছরে বলছে, এখানে পরের বছরে বলছে যে অ্যালাউন্স ফর রিসিভেবল হবে 2026, এটা, হ্যাঁ, 26। এখানে ব্যালেন্স আছে আপনার 40,000 না হয়ে অ্যাকাউন্টস এর ব্যালেন্স আছে 30,000, বলছে 5% রাখতে, তাহলে কত? 5,000 টাকা, 1,500 টাকা রাখতে হবে। আপনার অলরেডি ব্যালেন্স আছে কত? 2,000, 2,000 আছে না ব্যালেন্স জি অ্যালাউন্স ফর স্যার। রিসিভেবল? জি স্যার। তাহলে আপনাকে বলছে বছর শেষে আপনাকে ব্যালেন্স রাখতে হবে কত? এটা কিন্তু ইয়ার এন্ডের ব্যালেন্স, 5% প্রভিশন যেটা বলে, এটা ইয়ার এন্ডে থাকবে, 1,500 থাকবে। তার মানে এখন কি করতে হবে? রিভার্স করতে হবে না জার্নাল? ইয়েস স্যার। জি স্যার। রিভার্স করতে হবে তো, নাকি নাকি কনফিউশন আছে কোনো? অ্যালাউন্স ডেবিট দিতে হবে, ব্যাড ডেট দিতে হবে হ্যাঁ, স্যার। হ্যাঁ, কত টাকা ডেবিট দিতে হবে? 500 টাকা? 500 টাকা স্যার। 500 টাকা। তাহলে এটা যখন আপনি টি ফর্মে দেখাবেন, এই যে টি ফর্মে যদি আপনি করেন, তাহলে টি ফর্মে আপনি করতে গেলে 2026 আপনার ব্যালেন্স বিডি ছিল কত? আগে ছিল সিডি 2,000, তার মানে বিডি আসবে কত? 2,000। 500 টাকা আপনাকে বলছে সিডি, মানে ক্লোজিং থাকবে, ব্যালেন্স সিডি থাকবে কত আপনাকে বলছে? 1500। 1,500, রাইট, এই যে বুঝছেন, হ্যাঁ 1,500।
তার মানে 1500 যদি থাকে আপনাকে এই পাশে রিভার্স করে দিতে হবে কত 500, তাই না? এই ওকে, মানে অ্যাকচুয়ালি তখন জার্নালটা কি হচ্ছে আমার? জার্নালটা কি হচ্ছে বলো তো? প্রভিশন, এটা তো আমার অ্যালাউন্স ফর রিসিভেবল এর ইয়ে আর কি, অ্যালাউন্স ফর রিসিভেবল এর আমার লেজার। তার মানে অ্যালাউন্স ফর রিসিভেবল আমার ডেবিট হচ্ছে, এই পাশে আমি লিখতেছি, আর ব্যাড ডেট এক্সপেন্স আমার ক্রেডিট হচ্ছে, তাই না? জি স্যার। উল্টা উল্টা হয়ে যেতেছে, 500 টাকা এখানে দিতে হবে আর কি, উল্টা হবে, 500 টাকা এখানে হবে। ওকে, এটা আপনার বইতে আছে, আপনারা প্র্যাকটিস করে একটু দেখে নিন। আর এখানে যখন প্রেজেন্টেশন দিবেন তখন এই 5000 ধরেন একটা আমি রেভিনিউ ধরে নিলাম, ব্যাড ডেট এটা অ্যাকচুয়ালি তখন এখানে রিভার্স হয়ে যাবে যদি আগের যে ফিগার থাকে আগের ফিগারের সাথে নেট অফ হবে আর কি। হ্যাঁ, যদি কোনো ব্যাড ডেটের ফিগার থাকে তাহলে নেট অফ হবে, আর যদি ব্যাড ডেটের ফিগার না থাকে তখন এটা আদার ইনকাম হয়ে যাবে, এটা অলরেডি বলছি আমরা। আর এখানে যদি এয়ার ধরেন আপনার বলছে বছরে এয়ার এয়ার আছে 30,000, এখানে বছরে প্রথমে বলছে এই যে এখানে বলা ছিল, এখানে ব্যালেন্স বলা ছিল কত, যে 30,000, দেন আপনাকে বলছে অ্যালাউন্স রাখতে অ্যাকচুয়ালি 1500। এটা হলো এই যেটা ক্লোজিং ব্যালেন্স, 5% অফ অ্যালাউন্সটা অ্যাকচুয়ালি রিসিভেবল থেকে মাইনাস হবে। হ্যাঁ, 1500 যেটা ক্লোজিং থাকে এটা মাইনাস হবে। এই প্রেজেন্টেশনটা পুরো প্রেজেন্টেশন সহ দেখাই দিচ্ছি, তাহলে আপনাদের প্র্যাকটিক্যালি আর সমস্যা হওয়ার কথা না। এই চ্যাপ্টার যত টপিকস আছে সব শেষ। আর এই যেটা এই জিনিসটা, হ্যাঁ এই যে দেখেন আপনাদের এখানে আছে, এটা আমি স্লাইডটা দিয়ে দিলে আপনারা পাশে একটু দেখে নিন, যে এই ম্যাথটা আর কি। হ্যাঁ, আমি এক্সেলে দেখাইছি আর কি। ঠিক আছে, তাহলে আপনাদের তো পরে ক্লাস আছে, যারা এখানেও আছে দেখেন, যারা চলে যাবেন ওনারা চলে যেতে পারেন, যদি কারো কোনো কোশ্চেন থাকে করেন। স্লাইডটা আমি দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি রাতেই। কোশ্চেন অ্যাসাইনমেন্টও হয়ে গেছে, অ্যাসাইনমেন্ট সহ একসাথে দিচ্ছি আপনাদের মেইলে। হ্যাঁ, তো যদি যারা ক্লাস আছে চলে যান, যাদের ইমার্জেন্সি আছে, যদি কারো কোশ্চেন থাকে করতে পারেন। হ্যাঁ, পরের কোনো ক্লাসে কি কোশ্চেন? স্যার স্যার পরের ক্লাসে কি স্যার আমাদের ওই ইয়া দিবেন স্যার, একটা টেস্ট দিবেন স্যার? পরের ক্লাসে তো টেস্ট দিবই, আমি এই এখন মানে আগের ক্লাস 6 এর টেস্টটা এখনো দেওয়া হয়নি আপনাদের। 6 এর টেস্টে আমি চ্যাপ্টার 6 এর যে টেস্ট এটা দেওয়া হয়নি, এটা আমি এখন দিচ্ছি, কিছুক্ষণ পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে দিয়ে দিচ্ছি। আর এটার উপরে একটা অ্যাসাইনমেন্ট দিব, মানে আপনি নেক্সট যে ক্লাসের আগে 2টা অ্যাসাইনমেন্ট পাবেন, মানে আপনাদের 2টা অ্যাসাইনমেন্ট পাবেন, একটা আজকেই পাবেন রাতে, এটা একটু আগে দিয়ে দিয়েন 2-3 দিনের মধ্যে। আর 1-2 দিন পরে, আপনার 1-2 দিন বলতে রবিবারে নেক্সট হলো, রবিবারে আরেকটা অ্যাসাইনমেন্ট দিবে এই টপিক্স এর, এই চ্যাপ্টার 8 এর উপরে 2টা অ্যাসাইনমেন্ট পাবেন নেক্সট ক্লাসের আগে। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে স্যার, পরীক্ষায় তো স্যার একটার বেশি অপশনও তো থাকতে পারে অ্যান্সারে, তাই না স্যার? একটা বেশি অপশন বলতে ওই যে হ্যাঁ মোর দেন 2, হ্যাঁ বলতে পারে এ অথবা বি। হ্যাঁ, ওইটা কি স্যার করা সম্ভব কোনোভাবে আমাদের মানে এই টেস্ট গুলাতে? সম্ভব, সম্ভব, এটা করা সম্ভব, এটাও করা ওটা সম্ভব, এটা তাহলে করলে এই এটাতে দিয়ে দিব, আপনার ওই রকমও দিয়ে দিব। হ্যাঁ, ট্রু স্যার ওরকম ফলসও হলে একটু থাকে, ভালো। আপনার ট্রু ফলসও থাকে। হ্যাঁ, আমি ট্রু ফলস দেই নাই, ট্রু ফলসও থাকে আপনাদের। আবার 2-1টা আবার ব্ল্যাঙ্কও দেয়, ওই যে অ্যাকাউন্টিং এর কনসেপ্ট যেগুলা, ওইগুলাতে জি একটা ব্ল্যাঙ্ক দিয়ে বলবে এখানে কি ওয়ার্ডিংটা হবে আর কি, এই 2-1টা এরকমও দেয় আর কি। বুঝতে ও পারছি, আচ্ছা। আপনি তো কোশ্চেন ব্যাংক নিছেন না নীলক্ষেত থেকে সবাই? নীলক্ষেত থেকে কোশ্চেন ব্যাংক কিনছেন? ওই যে আইসিডব্লিউ কোশ্চেন ব্যাংক ছিল তো, এটা কিনছেন? না স্যার, কোয়েশ্চেন ব্যাক না হয় নাই স্যার। নীলক্ষেত থেকে যদি সম্ভব হয়, এটা সফট কপি আমি চেষ্টা করছি, পারলে আপনাদের কালেকশন করে দিয়ে দিতাম আর কি। সফট কপিটা নাই, আপনারা এই বেটার হয় একটু নীলক্ষেতে থেকে নিয়ে নিন, কোশ্চেন ব্যাংক পাবেন ওইখানে, আইসিডব্লিউ কোশ্চেন ব্যাংকও পাবেন, এসএসসি এরও পাবেন। যদি একটু সব সাবজেক্টের পাবেন, নট অনলি যে অ্যাকাউন্টিং এমন না, সবগুলারই কোশ্চেন ব্যাংকে ওই শুধুমাত্র কোশ্চেন সলভিং এ থাকে, ওইটা আপনারা ঠিক আছে, প্র্যাকটিস এখন করলে স্যার আইসিআইডব্লিউ টা তো পাওয়া যায় স্যার। হ্যাঁ আইসিডব্লিউ পাওয়া যায়, এসএসসিও পাওয়া যায়, এটা দুইটাই পাওয়া যায়, এগুলো অ্যাভেলেবেল নীলক্ষেতে 100-150 টাকা বিক্রি করে, প্রত্যেক সাবজেক্টের পাবেন, আপনি একটু অ্যালাইন করে নিতে হবে আর কি। আইসিডব্লিউ টা তো অ্যালাইন করার দরকারই নেই, অন্য ইনস্টিটিউটে হলে অ্যালাইন করে নিতে হবে, এটা বলো, এটা বললেই ওরা ওরা মুখস্থ আর কি, এই যে রয়্যাল রয়্যাল আছে, ফারহান আছে, ওরা বললে বুঝে যাবে। অডিট অ্যান্ড অ্যাসুরেন্সের পাবেন, ফাইন্যান্সের পাবেন, 2টা ইনস্টিটিউটের পাবেন, ফাইন্যান্সের অ্যাকাউন্টিং পাবেন, দেন ফাইন্যান্স লটা পাবেন না, আইসিডব্লিউ ল পড়ে লাভ হবে না। আর আছে কি, আইটি পাবেন, আইটি ইজি, আইটি পাবেন, আইটি আইটি ওইটা না, আইটি ওই যে সিস্টার একটা বই পড়ে মানুষজন, এমসিকিউ সিস্টার। হ্যাঁ, আইটি পাবেন, তারপরে আর আছে কি ট্যাক্স, ট্যাক্স তো বা লোকাল ল এটা পাবেন না আর কি, এমসিকিউ এভাবে।
আর কি সাবজেক্ট আছে? অ্যাকাউন্টিং, ট্যাক্স, অ্যাসুরেন্স বললাম, এমআই তো বলি না, এমআই পাবেন, এমআই রিলেটেড পাবেন, এমআই রিলেটেড পাবেন দুইটা ইনস্টিটিউটের, ফাইন্যান্স দুইটা ইনস্টিটিউট রিলেটেড পাবেন, অ্যাকাউন্টিং পাবেন, অ্যাসুরেন্স পাবেন। আর আইটিটা ওই এসি স্যার হলো পাওয়া যায়। বাকি লোকাল ল হলো দুইটা, ট্যাক্স আর আপনার ল, এই দুইটা পাবেন না। এই দুইটা আপনার একটু ইয়ে করে নিতে হবে, কারণ এটা লোকাল লর এমসিকিউ না এটা। হ্যাঁ জি স্যার, লোকাল। ঠিক আছে তাহলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে, সবাইকে স্যার ধন্যবাদ। স্যার আর যদি হ্যাঁ বলো স্যার কি স্যার বলেন। হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতেছি, আমি শুনতেছি, স্যার বলেন। স্যার এটা কোথায় পাওয়া যাবে? এই নীলক্ষেতে নীল- ওই যে দুইটা দোকান আছে, ফারহান আর একটা হলো রয়্যাল, দুইটা দোকান আছে। ওই সি এর বই স্যার ওরাই বিক্রি করে, সিএম এ আপনি আচ্ছা কাউকে জিজ্ঞেস করলে হবে যে সি এর বই বিক্রি করে কোথায়। আচ্ছা স্যার এখানে কি মানে ওটাকে কি বলে এমসিকিউ এর কোশ্চেন পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ এমসিকিউ কোশ্চেন ব্যাংক পুরো এমসিকিউ, আপনার পরীক্ষা যেভাবে আছে সেম অ্যাজ ইট ইজ, একবার পুরো ডেমো সেম অ্যাজ ইট আচ্ছা ইজ। স্যার ফারহান আরেকটা কি স্যার? রয়্যাল লাইব্রেরি, আপনার ওটা বলা লাগবে না, নাম মনে থাকা লাগবে না, আপনি বললে হবে সি এর বই কোথায় পাওয়া যায়, সি এর বই কোথায় বিক্রি করে, একবার দেখাই দিবে। ঠিক আছে স্যার তাহলে, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ আর স্যার কোনো কোশ্চেন আমরা আছে? জি। আমরা তো আজকে যে চ্যাপ্টারটা পড়লাম স্যার, এটা হলো ফিউচারের জন্য আমরা প্রভিশন রাখছি, মানে অ্যাসেটের এগেইনস্টে। হ্যাঁ দুইটাই যদি রাখছি, একটা হলো আমার ব্যাড ডেট, যেটা শিওর আমার এক্সপেন্ডিচার হয়ে গেছে, এটা আমি পাবো না, এটা ডিরেক্ট এক্সপেন্ডিচার। আর একটা হলো প্রভিশন, যেটা আমার ফিউচারে আমার আনসার্টেনিটির কারণে যে আমি নাও পেতে পারি, বেস্ট অন প্রিভিয়াস বিজনেস রেকর্ডের বেসিসে আমি একটু প্রভিশন সেট করবো এখন। হ্যাঁ, দুইটা জিনিস। জি স্যার। স্যার এটা তো আমরা অ্যাসেটের জন্য রাখছি, কিন্তু লাইবিলিটির ক্ষেত্রেও কি প্রভিশন রাখা যায়? লায়াবিলিটির ক্ষেত্রে প্রভিশন বলতে কি হয়, লায়াবিলিটির ক্ষেত্রে ধরেন তো এটা আপনার ক্ষেত্রে আপনি টাকা দেন না আর কি আরেকজনকে, ধরেন আপনি আমাকে টাকা দেন না, তাহলে আপনার ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার ক্ষেত্রে তো হলো আপনি লাইবিলিটি, আমি যতদিন মাপ না করি ততদিন আপনি বাদ দিতে পারবেন না। ঠিক আছে, লাইবিলিটির ক্ষেত্রে ওইরকম হয় না। লাইবিলিটির ক্ষেত্রে প্রভিশন মানে হলো আপনি এক্সপেন্স রিকগনাইজ করা, যেমন ইউটিলিটি বিল আপনার জুনের পেয়েবল আছে, এটা এক্সপেন্স রিকগনাইজ করবেন। তারপরে আপনার ব্যাচ স্যালারি হলো জুনের পেয়েবল আছে। ঠিক আছে, তো এগুলোতে আপনি পেয়েবল রাখতেছেন। আর যেটা আপনি বলতেছেন মানে এটা কমানো আর কি, লাইবিলিটির ক্ষেত্রে রিডিউস হয় কিনা। লাইবিলিটির ক্ষেত্রে রিডিউস হওয়ার সুযোগ আছে। লাইবিলিটির ক্ষেত্রে রিডিউস হলে তখন সেটা আপনার ইনকাম হয়ে যাবে। ধরেন আপনি আমাকে দেনা আছেন 10 লাখ টাকা, হ্যাঁ আপনি আমাকে বিজনেসের কারণ কোনো প্রোডাক্ট আমি সেল করলাম আপনার কাছ থেকে, র মেটেরিয়াল আপনি কিনে নিলেন, আপনি এখন আমার কাছ থেকে 10 লাখ টাকা আমাকে দেনা। তো কি করলেন এখন, আপনি তো কিভাবে বুঝবেন যে আমি আপনাকে এটা মকুব করলাম? মকুব করলাম যদি যখন পেমেন্ট করবেন, পেমেন্ট করার সময় একটা পেমেন্ট কন্ডিশন আসলো যে না আপনি 10 লাখ টাকা জায়গায় আমি আপনি আমাকে 8 লাখ টাকা দিবেন বা 9 লাখ টাকা দিবেন, 1 লাখ টাকা দিবেন না। না এটা সেটেলড হয়ে গেছে, সো ঠিক আছে, 1 লাখ টাকা তার মানে কি আপনার এটা রেভিনিউ হয়ে গেছে তখন। বুঝতে পারছেন? 1 লাখ টাকা তখন রেভিনিউতে এন্ট্রি করতে হবে। লায়াবিলিটি আর কি মকুব পাওয়ার জন্য ইনডেপ্ট, এটা ট্যাক্স একটা কনসেপ্ট আছে, ট্যাক্সও এটা ইনকাম আর কি, দুই জায়গায় সেম অ্যালাইনমেন্ট আছে। ইনডেপ্টনেস, ক্যান্সেলেশন অফ ইনডেপ্টনেস নামে টার্ম আছে, এটা সেকশন 67 এ বলা হয়, ক্যান্সেলেশন অফ ইনডেপ্টনেস মানে দায় মকুব আর কি। হ্যাঁ 67 না সরি 46 বল, 46 বিশেষ ব্যবসায়। ঠিক আছে তাহলে, আপনার ধন্যবাদ সবাইকে। আর আমি স্যার জি বলেন। স্যার ব্যাড ডেটসটা যদি স্যার ট্রায়াল ব্যালেন্সে শুধু থাকে, তাহলে তো স্যার ব্যালেন্স শিট থেকে ওটা বাদ যাবে না, শুধু ইনকাম স্টেটমেন্টে ব্যবহার হবে, তাই না স্যার? ব্যাড ডেট ট্রায়াল ব্যালেন্সের সব তো আমার ট্রায়াল ব্যালেন্সে থাকবে, যেটা ব্যাড ডেট হবে ব্যাড ডেটটা আপনার কেন ব্যাড ডেটটা বাদ যাবে না? শুধু যদি ব্যাড ডেট থাকে ট্রায়াল ব্যালেন্সে থাকে, তখন ট্রায়াল ব্যালেন্সে থাকলে আপনি পিএনএল এ চার্জ করবেন, এক জায়গায় চার্জ হবে। আর হ্যাঁ যদি সেটাই স্যার। প্রভিশন থাকে, হ্যাঁ এক জায়গায় হবে, মানে ট্রায়াল ব্যালেন্সের এন্ট্রিটা এক জায়গায়, ঠিক আছে এক জায়গায় হবে। এখন যদি প্রভিশন বলা থাকে তখন আপনি রিসিভেবল থেকে বাদ দিবেন, কারণ ট্রায়াল ব্যালেন্সের এন্ট্রি তো আর দুই জায়গায় এন্ট্রি দেওয়া যায় না। হ্যাঁ ওইটা আবার আলাদা জিনিস, প্রেজেন্টেশনের জন্য ওইটা, এটা আমার মনে হয় একটা টপিক আছে আমার 10 বা 11-তে আছে, আমি এটা দেখাবো পুরো কিভাবে প্রেজেন্টেশন হয়, এক্সেল দিয়ে দেখাবো পুরাটা। হ্যাঁ আচ্ছা। ঠিক আছে।